আসসালামু আলাইকুম সবাইকে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। সাথে আছে আমি তাহসিন আহমেদ জিসান, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি হিসাব বিজ্ঞান লেকচার 7 নিয়ে, যেখানে আমরা আলোচনা করব প্রাপ্য হিসাব সমূহের হিসাব রক্ষণ যে অধ্যায়টি আছে আমাদের, সেই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। তো চলো আমরা ক্লাসটি শুরু করি। আমাদের অধ্যায়ের নাম হচ্ছে প্রাপ্য হিসাব সমূহের হিসাব রক্ষণ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে প্রাপ্য হিসাব কি জিনিস এবং এর ভিতরে কিছু অভ্যন্তরীণ কথাবার্তা আছে, সেগুলো আমরা এখন প্রথমে ক্লিয়ার হয়ে নিচ্ছি, তারপরে আমরা চ্যাপ্টার বেসিকে যাব। সর্বপ্রথম আমরা দেখছি যে প্রাপ্য হিসাব কি এবং এটি কখন সৃষ্টি হয়। সেকেন্ডলি দেখছি যে প্রাপ্য নোট কি এবং এটি কখন সৃষ্টি হয়। ফার্স্ট অফ অল যদি কথা বলি প্রাপ্য হিসাব নিয়ে, প্রাপ্য হিসাবটি জড়িত ধারে বিক্রয়ের সাথে। অর্থাৎ আমাদের বর্তমান জীবনে আমরা যতগুলো ব্যবসা পরিচালনা করি, সেখানে প্রতিনিয়ত যেসব লেনদেনগুলো ঘটে, সেগুলো কখনোই কিন্তু সম্পূর্ণ আমরা নগদে করি না। কিছু কিছু লেনদেন আমরা বাকিতে করে থাকি। সো এই বাকিতে যখন লেনদেনটি করব, অর্থাৎ কোনো কিছু যখন বাকিতে বিক্রয় করব, ঠিক তখনই আমাদের প্রাপ্য হিসাবের সৃষ্টি হবে। তার মানে প্রাপ্য হিসাবটা কি? এটি হচ্ছে একটি বাকিতে বিক্রয়ের সাথে জড়িত হিসাব, এবং এটি কখন সৃষ্টি হয়? যখন আমরা পণ্যটি বাকিতে বিক্রয় করছি, ঠিক তখনই এটি সৃষ্টি হয়। অপরদিকে প্রাপ্য নোট কি জিনিস এবং এটি কখন সৃষ্টি হয়? এই যে তুমি বাকিতে পণ্যটি বিক্রয় করছো, তো সে তোমাকে তো নিশ্চয়তা দিচ্ছে যে বাকিতে পণ্য বিক্রয় করছে, একটা সময় টাকা ফেরত দেবে, বাট তুমি তার নিশ্চয়তাতে কি না সন্তুষ্ট না। তুমি বলছো যে আমাকে এমন একটা লিখিত দিতে হবে যার মাধ্যমে তুমি কখনোই আমার সাথে কি করতে পারবে না, প্রতারণা করতে পারবে না। সো তখন সে তাকে একটি নোট প্রদান করবে, যে নোটটিকে আমরা বলি প্রাপ্য নোট, যেটি নিরাপত্তা স্বরূপ আমাদের কাছে থেকে যায়। অর্থাৎ এই প্রাপ্য নোটটি দেখালে আমরা যে কোনো জায়গায় কি করতে পারবো, সম্পদ হিসেবে ইউজ করতে পারবো। তার মানে একটা দেনাদার হিসাবের যখন নিরাপত্তা দরকার হয়, তখন সে প্রদান করে আমাদের কাছে প্রাপ্য নোট। ঠিক আছে, তাহলে প্রাপ্য হিসেবে এবং প্রাপ্য নোট কি? যে প্রথমত দেনাদারের মাধ্যমে সৃষ্টি হচ্ছে, অর্থাৎ ধারে বিক্রয়ের মাধ্যমে সৃষ্টি হচ্ছে, এবং তার নিরাপত্তার জন্য প্রাপ্য নোটটা দেওয়া লাগছে। আর এই দুটাই হচ্ছে, অর্থাৎ প্রাপ্য হিসাব প্রাপ্য নোট দুটাই হচ্ছে আমাদের চলতি সম্পদ। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। এবার আমরা প্রাপ্য হিসাব সংক্রান্ত হিসাবে যে কার্যপ্রণালীগুলো আছে, সেগুলো একটু দেখে নেই। প্রথমত আমরা জানবো যে প্রাপ্য হিসাব সংক্রান্ত হিসাব কার্যপ্রণালীর মতো তিন প্রকার হয়ে থাকে। প্রথমত একটি হচ্ছে হিসাব শনাক্তকরণ। সর্বপ্রথম আমাকে হিসাবটা কি করতে হবে, শনাক্ত করতে হবে। এখানে হিসাব বলতে বোঝানো হয়েছে যে আমার অনাদি পাওনা কতটুকু আছে, সেটুকু আগে হিসাবভাবে কি করতে হবে, শনাক্তকরণ করতে হবে। সেকেন্ডলি আমাকে যা করতে হবে সেটা হচ্ছে প্রাপ্য হিসাবের যে মূল্যায়নটা আছে, অর্থাৎ এখানে মূল্যায়ন দুটি পদ্ধতি আছে, একটা হচ্ছে ডিরেক্ট মেথড, আর একটা হচ্ছে কি আমাদের রাইট ডিরেক্ট অফ মেথড আছে, একটা ভাতা পদ্ধতি যেটাকে বলি, বা সঞ্চিতি পদ্ধতি যেটাকে বলি। তো একটা সরাসরি পদ্ধতি আর একটা ভাতা বা সঞ্চিতি পদ্ধতি, এই দুইটি পদ্ধতির মাধ্যমে আমরা এই পর্যায়ে এসে হিসাবগুলোকে কি করি, মূল্যায়ন করে ফেলি। তৃতীয়ত আমরা যখন মূল্যায়ন শেষ হবে, তখন আমরা এই প্রাপ্য হিসেবে কি ঘটাবো, একটা অবসান বা বিলোপ সাধন ঘটিয়ে দিব। তো চলো আমরা প্রথমে আলোচনা করি যে প্রাপ্য হিসাব যে শনাক্তকরণ বিষয়টি আছে, ফার্স্ট অফ অল সেটা আমরা কার্যপ্রণালী দেখব। প্রাপ্য হিসাব শনাক্তকরণ বলতে বোঝানো হয় যে প্রাপ্য হিসাবে শনাক্তকরণ বিষয়টি ধারে বিক্রয়ের সাথে জড়িত। প্রাপ্য কথাটাই অর্থই হচ্ছে সেটি কিসের মাধ্যমে সৃষ্টি হচ্ছে, ধারে বিক্রয়ের মাধ্যমে সৃষ্টি হচ্ছে। সো অলরেডি আমরা জেনে এসেছি যে প্রাপ্য বিষয়টি ধারে বিক্রয়ের সাথে জড়িত। এরপরে এখন দেখো, এই যে ধারে বিক্রয়ের সাথে জড়িত আছে, বাট এর কিছু শর্ত আছে, যে ধারে বিক্রয়ের সাথে হলেই যে সেটি প্রাপ্য হিসেবে হবে এমন কিছু না, তার কিছু শর্ত আছে। শর্তগুলো হচ্ছে, এখানে তিনটি বিষয় আমার কি থাকে, উল্লেখ করা থাকে। একটা হচ্ছে প্রযোজ্য বাটার হার থাকে, একটি বাটার সময়কাল থাকে, একটি হচ্ছে ধারে সময়কাল থাকে। চলো এবার আমরা উদাহরণের সাহায্যে বিষয়টা ক্লিয়ার করে ফেলি। দেখো একটি উদাহরণ দেয়া আছে, 2/10 নিট 13, অর্থাৎ 210 নিট 13। এটাকে আমরা পড়লে 210 নিট 13 বলি। তার মানে আমি তোমাকে ধার দিয়েছি 30 দিনের জন্য, টাকাটা তোমাকে অবশ্যই 30 দিনের মধ্যে পরিশোধ করতে হবে। কিন্তু তুমি যদি 10 দিনের মধ্যে পরিশোধ করতে পারো, তাহলে তোমাকে 2% বার্তা দেওয়া হবে। অর্থাৎ এটাই বোঝানো হয়, প্রথমত একটা প্রযোজ্য বার্তা থাকে, সেটি কত পার্সেন্ট, 2%। একটা সময়কাল থেকে কত দিনের মধ্যে পরিশোধ করলে বার্তাটা পাবো, সেটা হচ্ছে 10 দিন। আর একটা হচ্ছে ধারের সময়কাল থাকবে, সেটা হচ্ছে 30 দিন। মোট কথা আমি তোমাকে 30 দিনের জন্য একটা টাইম ডেডলাইন দিয়ে কি দিয়েছি, ধারে পণ্যটি বিক্রয় করেছি, কিন্তু তোমাকে শর্ত দিয়েছি তুমি যদি 10 দিনের মধ্যে টাকাটা পরিশোধ করতে পারো, তাহলে তুমি কত পার্সেন্ট বার্তা পাবে, 2% বার্তা পাবে। আমরা যদি আরও একটি উদাহরণটি ক্লিয়ার করতে চাই, ধরো আমি তোমাকে 10,000 টাকার পণ্য কি করলাম, বাকিতে বিক্রয় করেছি। এখন এইটা তোমাকে পরিশোধের সময়কাল হচ্ছে 30 দিন, যেটাকে আমরা নিট বলছি। ওকে, এখন তুমি যদি এই 10,000 টাকা আমাকে 30 দিনের মধ্যে তো অবশ্যই দিতে হবে, কিন্তু তুমি যদি 10 দিনের মধ্যে আমাকে পরিশোধ করো, আমি তোমাকে বলেছিলাম যে তুমি 2% কী পাবে, বার্তা পাবে। তার মানে এইটার উপরে 2% বার্তা হয়ে যা হবে, সেটা 10,000 থেকে মাইনাস করে আমাকে কি করতে হবে, পরিশোধ করতে হবে। এটাই হচ্ছে আমাদের যে প্রাপ্য হিসাব শনাক্তকরণের শর্ত, সেই শর্তের বিষয়াবলী। এরপরে আমরা যাই যে প্রাপ্য হিসাব মূল্যায়ন।
এবার শনাক্ত করার পর সেকেন্ড যে ধাপ সেটি হচ্ছে মূল্যায়ন। মূল্যায়নে কি করতে হয় যে আমাকে দুটো পদ্ধতি ইউজ করতে হয়, একটি হচ্ছে সরাসরি বা প্রত্যক্ষ পদ্ধতি অবলম্বন, আর একটা হচ্ছে কি আমাদের ভাতা বা ভবিষ্যৎ ব্যবস্থা পদ্ধতি। ঠিক আছে, তো এটাকে আমরা ডিরেক্ট রাইট বিলি আর এটাকে আমরা হচ্ছে একটা সঞ্চিতি অ্যালাউন্স বলে থাকি। সো সরাসরি প্রথম যে প্রত্যক্ষ পদ্ধতি অবলম্বন আছে সেটাকে কিভাবে আসলে আমরা হিসাবগুলো শনাক্ত করে থাকি বা মূল্যায়ন করে থাকি। ধরো আমরা একটা প্রতিষ্ঠানে যখন পণ্যটা ধারে বিক্রয় করি তখন যদি আমরা জানতে পারি যে এক্স্যাক্টলি সেখান থেকে আমার ধরলাম আমরা 10,000 টাকার পণ্য বিক্রয় করেছি বাকিতে, সেখান থেকে আমরা জানতে পারছি যে 5,000 টাকার সম পরিমাণ টাকা আমি সেখান থেকে পাচ্ছি না, মানে আমি জানতে যে এক্স্যাক্টলি আমার অনাদায়ী হয়েছে কত টাকা, 5,000 টাকা। যখন আমি জানতে পারবো যে আমার আসলেই 5,000 টাকা 10,000 টাকার মধ্যে থেকে পাবো না, এটা আমার নিশ্চিত, তখন আমরা যে পদ্ধতি ফলো করবো সেটার নাম হচ্ছে সরাসরি বা প্রত্যক্ষ অবলম্বন পদ্ধতি। কিন্তু আমি পণ্য বিক্রয় করেছি 10,000 টাকা, আমি একটা সম্ভাব্য ধরে নিচ্ছি যে তার কাছ থেকে আমি পাবো না হচ্ছে 5,000 টাকা, এটা আমি ধরে নিচ্ছি, গেস করে নিচ্ছি, কিন্তু এক্স্যাক্টলি না যে তার কাছ থেকে আমি 5,000 টাকা পাবো না। সো এই যে 5,000 টাকা আমি ধরে নিচ্ছি, তখন এই যে ধরে নেওয়ার বিষয়টা, তখন আমরা কোন পদ্ধতি ইউজ করব, তখন আমরা ভাতা বা ভবিষ্যৎ ব্যবস্থা পদ্ধতি ইউজ করব। চলো এবার আমরা এই ভাতা বা ভবিষ্যৎ ব্যবস্থা পদ্ধতির যে বিস্তারিত আলোচনা সেটা একটু দেখে আসি, তাহলে এই পদ্ধতিটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। সরাসরি অবলোপন পদ্ধতিতে অনাদায়ী পাওনা হিসাবভুক্তকরণ। ওকে, প্রত্যক্ষ বা সরাসরি অবলোপন পদ্ধতিতে অনাদায়ী পাওনা চিহ্নিত হওয়ার পর প্রাপ্য হিসাব থেকে সরাসরি তাকে আমরা কি করে ফেলি, বাদ দিয়ে ফেলি বা অবলোপন করে আমরা হিসাবভুক্ত করি। এক্ষেত্রে কোনো ভবিষ্যৎ ব্যবস্থা রাখা হয় না, অর্থাৎ কোনো সঞ্চিতি রাখা হয় না। অর্থাৎ আমি যে 10,000 টাকার পণ্য বিক্রয় করছি সেখান থেকে যে আমি এক্স্যাক্টলি 5,000 টাকা পাচ্ছি না, এই 5,000 টাকা না পাওয়ার বিপরীতে আমরা কোনো এখানে সঞ্চিত হিসাব তৈরি করছি না বা রাখছি না। এই পদ্ধতিতে অনাদায়ী পাওনা হিসাবভুক্ত করার জন্য যে জাবেদাটা আমরা দিই সেটা হচ্ছে ডিরেক্ট, যে আমরা এই যে 10,000 টাকার মধ্যে কি পাচ্ছি না, ধরো এখানে 10,000 টাকার মধ্যে 5,000 টাকা পাচ্ছি না, এই যে আমরা পাচ্ছি না এক্স্যাক্টলি জেনে গেছি যে 5,000 টাকা পাবোই না, তার মানে আমাকে সরাসরি পদ্ধতিতে যে অনাদায়ী পাওনা হিসাবভুক্তকরণ আছে সেটাকে ইউজ করতে হবে। তার জন্য যে জাবেদা দিতে হবে সেটা হচ্ছে অনাদায়ী পাওনা খরচ হিসাব ডেবিট আর হচ্ছে প্রাপ্য হিসাব কি ক্রেডিট। এখানে অবশ্যই যে কোনো একটা অ্যামাউন্ট থাকবে সেটা সমপরিমাণে। তাহলে আমি আবার বলছি, যখন আমি 10,000 টাকার মধ্যে এক্স্যাক্টলি বলছি যে 5,000 টাকা পাচ্ছি না, তখন আমাকে সরাসরি পদ্ধতি অবলম্বন করতে হবে এবং সেক্ষেত্রে যে জাবেদা দিতে হবে সেই জাবেদা হচ্ছে আমাদের অনাদায়ী পাওনা খরচ হিসাব ডেবিট আর এটা হচ্ছে প্রাপ্য হিসাব, অথবা এখানে হচ্ছে দেনাদার হিসাব কি হবে, ক্রেডিট হবে। চলো একটা উদাহরণের মাধ্যমে বিষয়টি দেখে আসি। আমরা বললাম যে মিম অ্যান্ড কুন্ডের নিকট হতে পাওনা 10,000 টাকার কি অনাদায়ী হিসেবে আমরা অবলোপন করছি, তার মানে তার কাছ থেকে এক্স্যাক্টলি আমরা কত টাকা পাচ্ছি না, যে টাকায় বিক্রয় করেছিলাম সেখান থেকে এক্স্যাক্টলি আমরা 10,000 টাকা পাচ্ছি না, তার মানে আমরা জানতে পারছি যে আমার 10,000 টাকা অনাদায়ী যাচ্ছে। সো এইটার জন্য আমাকে এখন সরাসরি পদ্ধতিতে যদি জাবেদা দিতে হয়, বা এটার জন্য তো প্রেফারেবল হচ্ছে পদ্ধতি সরাসরি পদ্ধতি, কারণ আমরা জেনেই গেছি 10,000 টাকা পাবো না। সো তখন আমাকে জাবেদা দিতে হবে যে উপরটার মতোই অনাদায়ী পাওনা খরচ হিসাব কি করতে হবে, আমাকে ডেবিট করতে হবে, আর প্রাপ্য হিসাব কি করতে হবে, ক্রেডিট করতে হবে। টাকার ক্ষেত্রে কত টাকা আমরা অনাদায়ী আছে এক্স্যাক্টলি সেটা হচ্ছে 10,000 টাকা, সেই 10,000 টাকা সমপরিমাণে আমরা উভয় পাশেই বসিয়ে দিয়েছি। সো আশা করছি সরাসরি অবলম্বন পদ্ধতিতে অনাদায়ী পাওনা হিসাবভুক্তকরণ নিয়ে তোমাদের কোনো ঝামেলা হবে না। এবার আমরা যেটি দেখব সেটি হচ্ছে ভবিষ্যৎ পদ্ধতি বা ভাতা পদ্ধতিতে অনাদায়ী পাওনা হিসাবভুক্তকরণ। সো এইখানে কি বলা হয়েছে যে ভবিষ্যৎ সঞ্চিতি পদ্ধতিতে প্রাপ্য হিসাবের একটি অংশ আমরা প্রত্যেক হিসাব বছরের পূর্ব অভিজ্ঞতা বা অনুমানের ভিত্তিতে মূল্যায়ন করে থাকি। অর্থাৎ এই যে আমরা একটু আগে বললাম যে 10,000 টাকা আমরা পণ্য বিক্রয় করেছি, এখান থেকে 5,000 টাকা পাবো না, এইটা কিন্তু এক্স্যাক্টলি যে না এটা আমরা ধরে নিচ্ছি জাস্ট পাবো না, বাট আমরা যে পাবোই না এমন কিছু না, জাস্ট এটা আমরা পূর্ব অভিজ্ঞতা বা অনুমানের ভিত্তিতে একটা মূল্যায়ন করে নিচ্ছি, একটা গেস করে নিচ্ছি যে এই টাকাটা আমি নাও পেতে পারি। সো তার জন্য আমাকে কি করা হয়, এখানে যে টাকাটা পাচ্ছি না এটাকে একটা সন্দেহকৃত প্রাপ্য হিসাব বা সন্দেহজনক বলা হয়, ওই অংশ অনাদায়ী পাওনা হিসাবে আমরা হিসাবভুক্ত করি। তার জন্য কি করতে হয়, আমাকে অনাদায়ী পাওনার যে বিপরীতে একটা সঞ্চিত হিসাব তৈরি করতে হয়। তাহলে এই পদ্ধতিতে যে টাকাটা পাবো না তার জন্য একটা অনাদায়ী পাওনার সঞ্চিত হিসাব তৈরি করতে হয়, আর সরাসরি পদ্ধতিতে যে টাকা পাবো না তার জন্য কোনো অনাদায়ী পাওনার সঞ্চিতি তৈরি করতে হয় না। এটা হচ্ছে তফাৎ। পরবর্তীতে কি করতে হয়, অনাদায়ী পাওনা নিশ্চিত হওয়ার পর সঞ্চিত ও প্রাপ্য হিসাবকে আমরা কমিয়ে দেখাই। অর্থাৎ যখন এই 5,000 টাকার মধ্যে দেখা যাচ্ছে যে আমার 5,000 টাকা আমরা গেস করেছিলাম যে পাবো না, সেখান থেকে পাইলাম কত টাকা, 3,000 টাকা। আমি যদি আরও একটু ক্লিয়ার করি, ধরো 10,000 টাকার মধ্য থেকে আমরা কি বলেছিলাম যে 5,000 টাকা ধরে নিয়েছিলাম যে এটা পাবো না, ওকে, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে আমরা 5,000 টাকা টোটালি না পেয়ে সেখান থেকে
অনাদি না হয় সেখান থেকে ধরো 3,000 টাকা পেয়ে গেছি। সো এই 3,000 টাকা যে পেলাম, তার মানে আগে আমরা গেস করেছিলাম 5,000 টাকা পাবো না, এটা আমাদের ভুল ধারণা ছিল। পরবর্তীতে যখন 3,000 টাকা পাইছি তখন আগের যে জাবেদা তিথি সেটা কি করতে হবে, আমাকে সংশোধন করতে হবে, তারপর কি করতে হবে, সমন্বয় করে দেখাতে হবে। সেটা এখানে বসানো হয়েছে যে আমি আগে যখন দেনাদার হিসেবে না পেয়ে কত টাকা বসছিলাম 5,000 টাকা, পরবর্তীতে যখন সেখান থেকে 3,000 টাকা পাইছি, তার মানে কি করতে হবে, দেনাদারকে আগে বৃদ্ধি করছিলাম, এখন সেটাকে কমায় দেখাইতে হবে, কত টাকা, 3,000 টাকা। ওকে, অর্থাৎ জাবেদাটা সেখানে সংশোধন করতে হবে। এবার আসো, এই যে ভাতা পদ্ধতি বা সন্দেহজনক যে সঞ্চিতি পদ্ধতি আছে, এখানকার ক্ষেত্রে 3টা জাবেদা আমরা ফলো করি। প্রথমটা হচ্ছে যে প্রকৃত অনাদি পাওনা অবলোপন করার জন্য যে জাবেদা হয়, অর্থাৎ প্রকৃত কতটুকু অবলোপন জাবেদা আমরা করব, অর্থাৎ কতটুকু অনাদি পাওনা হবে সেটার জন্য যে জাবেদা দিতে হয় সেটাকে আমরা বলি হচ্ছে প্রকৃত অনাদি পাওনা অবলোপন করার জন্য জাবেদা। এই জাবেদাটা হচ্ছে অনাদি পাওনার সঞ্চিতি হিসাব কি করতে হবে, ডেবিট করতে হবে, আর প্রাপ্য হিসাবকে ক্রেডিট করতে হবে। আমি আবার বলছি প্রিয় শিক্ষার্থীরা, প্রকৃত অনাদি পাওনা অবলোপন করার জন্য জাবেদা হচ্ছে অনাদি পাওনার সঞ্চিত হিসাব ডেবিট, আর হচ্ছে প্রাপ্য হিসাব ক্রেডিট। কোন পদ্ধতিতে? এটা হচ্ছে ভাতা বা সঞ্চিতি পদ্ধতিতে। ওকে, সেকেন্ড হচ্ছে হিসাবকাল শেষে অনাদি পাওনার সঞ্চিতি সৃষ্টির জন্য যখন জাবেদা চাবে তখন জাবেদাটা হচ্ছে, অর্থাৎ আমরা হিসাবকালের শেষে এক্স্যাক্টলি জানতে পারছি কতটুকু আমার অনাদি আছে, সেইটুকুর জন্য জাবেদা যখন দিব তখন কি করতে হবে, আমাকে অনাদি পাওনা খরচ হিসাব ডেবিট করতে হবে, আর অনাদি পাওনার সঞ্চিত হিসাব কি করতে হবে, ক্রেডিট করতে হবে। তাহলে মাথায় রাখো, হিসাবকাল শেষে অনাদি পাওনার সঞ্চিত সৃষ্টির জন্য জাবেদা হয় অনাদি পাওনা খরচ হিসাব ডেবিট, আর অনাদি পাওনার সঞ্চিত হিসাব ক্রেডিট। পরবর্তীতে আসি, যখন হিসাবকাল শেষে অনাদি পাওনাকে আমরা বিশদ আয় বিবরণী বা আয় সারাংশ হিসেবে কি করি, স্থানান্তর করি, তখন তার জন্য জাবেদা হয় বিশদ আয় বিবরণী হিসাব ডেবিট, আর হচ্ছে অনাদি পাওনা খরচ হিসাব ক্রেডিট। আমি বিষয়টি আবার যদি বলি, তাহলে প্রথমত আমাদের কি করতে হয়, এই পদ্ধতিতে 3টি ভাবে জাবেদা দিতে হয়, 3টি মানে সময়ের জন্য। প্রথম সময় হচ্ছে যখন প্রকৃত অনাদি পাওনা অবলোপন করবে তখন জাবেদা হচ্ছে অনাদি পাওনার সঞ্চিত হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। সেকেন্ডলি যখন আমরা দেখছি যে হিসাবকাল শেষে অনাদি পাওনার সঞ্চিতি যখন সৃষ্টি করছি তখন জাবেদাটা হচ্ছে অনাদি পাওনা খরচ হিসাব ডেবিট, অনাদি পাওনার সঞ্চিত হিসাব ক্রেডিট। থার্ড হচ্ছে হিসাবকাল শেষে অনাদি পাওনাকে বিশদ আয় বিবরণীতে যখন স্থানান্তর করছি কি করার জন্য, হিসাবটাকে বন্ধ করার জন্য, তখন আমরা জাবেদা দিচ্ছি যে বিশদ আয় বিবরণী হিসাব ডেবিট আর অনাদি পাওনা খরচ হিসাব ক্রেডিট। সো এই পদ্ধতিতে এই 3টে জাবেদা আমরা দেই। সো এই 3টে জাবেদা তোমাকে খুব সুন্দরভাবে মাথায় রাখতে হবে। একটা উদাহরণের মাধ্যমে আমরা একটু বিষয়টি ক্লিয়ার করে ফেলি। আসুন দেখো এখানে কি বলেছি, যে ফরি ট্রেডার্সে 2018 সালে 1 জানুয়ারি তারিখে অনাদি পাওনার সঞ্চিত পরিমাণ ছিল 5,000 টাকা, প্রাপ্য হিসাবের পরিমাণ 90,000 টাকা, প্রাপ্য হিসেবে 6,000 টাকা আদায়যোগ্য নয়, অবশিষ্ট প্রাপ্য হিসেবের উপর 90% অনাদি পাওনার সঞ্চিতি সৃষ্টি করতে হবে। ওকে, তাহলে এখন আসো, আমরা এইটার যখন জাবেদা দিব তখন কি করতে হবে, প্রথমত আমাকে জাবেদা দিতে হবে যে প্রকৃত কতটুকু অবলোপন অনাদায়ী আছে তার জন্য জাবেদা দিতে হবে। তারপর যখন অনাদায় পাওনা সৃষ্টি করব তখন একটা জাবেদা দিতে হবে। তারপর এটাকে আয় বিবরণীতে স্থানান্তর করব তখন একটা জাবেদা দিতে হবে আমাদের। সো প্রথমত আসি, আমরা প্রথমত বলেছি যে 2018 সালের জানুয়ারি তারিখে অনাদায়ী সঞ্চিত পরিমাণ কত টাকা ছিল, 5,000 টাকা ছিল। ওকে, তার পরবর্তী দেখেছি যে প্রাপ্য হিসেবের যে 90,000 টাকা আছে, এই 90,000 টাকা প্রাপ্য হিসেবে 6,000 টাকা আবার কি নয়, আদায়যোগ্য নয়। মানে টোটাল হচ্ছে প্রাপ্য হিসাব 90,000, যার মধ্যে 6,000 টাকা আমার আদায়যোগ্য নয়। অবশিষ্ট প্রাপ্য হিসেবের উপর 90% অনাদায়ী পাওনার সঞ্চিতি ধার্য করতে হবে। তাহলে আসো, প্রথম জাবেদা হচ্ছে অনাদায়ী পাওনা হিসেবে যখন অবলোপন করব তখন জাবেদা কি বলেছিলাম দিতে হবে, যে অনাদায়ী পাওনার সঞ্চিত হিসেব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। কত টাকা, এই যে আমরা 90,000 টাকা প্রাপ্য হিসাবের মধ্যে 6,000 টাকা পাচ্ছি না, এইটা এখানে হচ্ছে অবলোপনকৃত জাবেদা বা প্রকৃত অনাদায়ী পাওনা হিসাব। সো সেটাকে এখানে লিখবো ডেবিট 6,000 টাকা, সমপরিমাণ অর্থে ক্রেডিটেও 6,000 টাকা। সেকেন্ডলি জাবেদা দিতে হবে অনাদায়ী পাওনার সঞ্চিতি সৃষ্টির জন্য। সেই ক্ষেত্রে কি বলেছিলাম, জাবেদা হবে অনাদায়ী পাওনা খরচ হিসাব ডেবিট হবে এবং অনাদায়ী পাওনার সঞ্চিত হিসাব কি হবে, আমার ক্রেডিট হবে। ওকে, এখন আসো, এখানে অনাদায়ী পাওনার সঞ্চিতে 9,400 টাকা বের করা একটা সূত্র আছে। সূত্রটা আমরা একটু দেখছি এখানে। প্রথমত নতুন কুড়ির সঞ্চিতি কত, দেখো আমরা 90,000 টাকা প্রাপ্য হিসাব, সেখান থেকে 6,000 টাকা মাইনাস করলাম কত, 84,000, যার 10% হচ্ছে কত, আমার 8,400 টাকা। ওকে, 10% কত হয়, 8,400 টাকা। এটা হচ্ছে আমার নতুন কুড়ির সঞ্চিতি, যেটা আমার প্রশ্নে কি করা আছে, এখানে উল্লেখ করে দেওয়া আছে। এখানে 90% না, এখানে 10%। ওকে, সো 10% অনাদায়ী পাওনার সঞ্চিতি সৃষ্টি করতে হবে, যেটা আমার প্রশ্নে উল্লেখ করা আছে। টোটাল হচ্ছে 90,000 টাকা প্রাপ্য হিসাব,
পাবো না হচ্ছে 6,000 টাকা, মাইনাস করে দিতে হবে কত হয় 84,000, তার হচ্ছে পরে কি করতে হবে 10% করে আমাকে অনাদি পাওনার সঞ্চিতি সৃষ্টি করতে হবে, যেটা আমরা এই জায়গায় করেছি যে নতুন হচ্ছে কত 90 হচ্ছে প্রাপ্য মাইনাস 6,000 ইকুয়াল কত হচ্ছে 84,000, তার উপর কত পার্সেন্ট করতে হবে 10% ইকুয়াল টু হচ্ছে 8,400 টাকা। এবার আসো অনাদি পাওনা যে খরচ সৃষ্টি করবো তাই এই অনাদি পাওনাটা বের করার একটা সূত্র আছে, সূত্র হচ্ছে অনাদি পাওনার সাথে নতুন অনাদি পাওনার সঞ্চিতি কী করতে হবে যোগ করতে হবে এবং পুরাতন যে অনাদি পাওনার সঞ্চিতি আছে সেটা মাইনাস করতে হবে। তাহলে এখান থেকে জানতে পারছি যে অনাদি পাওনা খরচ বা চার্জযোগ্য অনাদি পাওনা খরচ হিসেবে বের করার সূত্র হচ্ছে নতুন অনাদি পাওনা, অর্থাৎ প্রথম যে অনাদি পাওনা থাকবে সেটার সাথে নতুন অনাদি পাওনাটা কী করতে হবে আমাকে যোগ করতে হবে, করার ফলে তারপর থেকে আমাকে পুরাতন অনাদি পাওনার সঞ্চিতিটা মাইনাস করে দেখাইতে হবে। তো চলো আমরা কি করলাম, এখানে দেখো প্রথমত আমার অনাদি পাওনা ছিল কত, ওই যে 90,000 টাকার মধ্যে প্রাপ্য হিসাবের মধ্যে 6,000 টাকা পাচ্ছি না, এটা হচ্ছে অনাদি পাওনা, সেটা আমরা লিখলাম। তারপরে আমরা নতুন অনাদি পাওনার সঞ্চিতি বের করলাম, 90,000 থেকে 6,000 টাকা মাইনাস করার পর যে তার উপর 10% ধরতে বলছে, সো 90 থেকে 6,000 মাইনাস করার পর 84,000, তার উপর 10% করলে কত 8,400, এটা হচ্ছে আমার নতুন অনাদি পাওনার সঞ্চিতি, সেটা আমরা এখানে প্লাস করে দিয়েছি। এবার কি করতে হবে, এবার মাইনাস করতে হবে। এখন এই মাইনাস টাকাটা দেখো পুরাতন অনাদি পাওনার সঞ্চিতি আমার পুরাতন অনাদি পাওনার সঞ্চিতি আমার প্রশ্নে কিন্তু বলাই আছে প্রথমে ছিল কত টাকা 5,000 টাকা। ওকে, সো এটা কি করতে হবে এখন আলটিমেটলি আমাকে ওখানে যে মাইনাস করতে হবে, এখানে 5,000 টাকা মাইনাস করে দেখিয়েছি। তাহলে এখানে আমরা যে 6,000 প্লাস 8,000 যোগ করে 8,400 টাকা যোগ করে যদি 5,000 টাকা মাইনাস করে দিই তাহলে আমার অ্যান্সার হচ্ছে 9,400 টাকা। সো এই টাকাটা আলটিমেটলি কোথায় বসাবো, আমরা অনাদি পাওনা খরচে বসাবো। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। সো এই 9,400 টাকা আমরা কোথায় বসিয়েছি, এখানে ডেবিট পাশে বসিয়েছি, সমপরিমাণে ক্রেডিট টাকায় বসিয়েছি। এখন এই যে 9,400 টাকা আমরা কি করলাম অনাদি পাওনার সঞ্চিতি সৃষ্টি করলাম, এই টাকাটাকে আমরা কোথায় দিব, আমরা আয় বিবরণীতে কি করছি বন্ধের জন্য স্থানান্তর করছি। সো তার জন্য তৃতীয় নম্বরে জাবেদা হবে আয় বিবরণী হিসাব ডেবিট, অনাদি পাওনা খরচ হিসাব ক্রেডিট। আবার বলছি আয় বিবরণী হিসাব ডেবিট, অনাদি পাওনা খরচ হিসাব ক্রেডিট। কত টাকা, এই যে আমরা 9,400 টাকা বের করেছি, এই টাকাটা এখানে কি করতে হবে আমাকে স্থানান্তর করতে হবে। আশা করছি জাবেদাটা বুঝতে পেরেছো। আমি যদি টোটাল ওভারভিউটা আরেকবার দেই তাহলে আমাকে দুটা পদ্ধতিতে আমরা কি করতে পারি, একটা অনাদায় হিসাবকে মূল্যায়ন করতে পারি। প্রথমটা সরাসরি পদ্ধতিতে। সো সরাসরি পদ্ধতিতে কি থাকবে যে এক্স্যাক্টলি কত টাকা পাচ্ছি না সেটা আমরা জেনে যাব বা বলা থাকবে যে 10,000 টাকা পণ্য বাকি দিয়ে বিক্রয় করেছিলাম, সেখান থেকে 5,000 টাকা আমি পাবোই না। যখন এক্স্যাক্টলি শিওর হয়ে যাচ্ছে যে 5,000 টাকা পাচ্ছি না তখন সরাসরি পদ্ধতি অবলম্বন করতে হবে, ঠিক আছে, তার জন্য একটি জাবেদা আছে। এরপর আমাকে দ্বিতীয় পদ্ধতি হচ্ছে ভাতা বা সঞ্চিতি পদ্ধতি। সো এখানে আসলে কি করতে হয় যে এই যে 10,000 টাকা আমি বাকিতে পণ্য বিক্রয় করছি, এখান থেকে এক্স্যাক্টলি 5,000 টাকা পাচ্ছি না এমনটা না, আমরা একটা পূর্বানুমান করে নিচ্ছি যে 5,000 টাকা নাও পেতে পারি। সো পরবর্তীতে যখন 5,000 টাকার মধ্যে দেখা যাচ্ছে 3,000 টাকা পেয়ে যাচ্ছে তখন আবার একটা জাবেদা দিতে হয়। পরবর্তীতে এই জাবেদার কি করতে হয়, আমরা আয় বিবরণীতে স্থানান্তর করার জন্য আবার একটা জাবেদা দিই। তার মানে এখানে তিনটা জাবেদা হয়। প্রথমে তো একটা প্রকৃত কি করতে হয় অনাদি পাওনা সৃষ্টির জন্য জাবেদা দিতে হয়, সেকেন্ডলি হচ্ছে এটাকে পাওনা সঞ্চিতি সৃষ্টি করার জন্য একটা জাবেদা দিতে হয়, থার্ডলি হচ্ছে আয় বিবরণীতে স্থানান্তর করার জন্য একটা জাবেদা দিতে হয়। সো আশা করছি জাবেদাটা তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি, যেখানে দেখব যে প্রাপ্য হিসাবের অবসান। তাহলে আমরা কার্যপণ্যের মধ্যে দুটো কার্যপণ্য শেষ করেছি, প্রথমটা হচ্ছে হিসাব শনাক্তকরণ, তারপরে মূল্যায়ন, এবার থার্ড হচ্ছে প্রাপ্য হিসাবের অবসান। সো সেকেন্ড পার্টে যখন মূল্যায়ন শেষ হবে তার পরবর্তীতে আমরা প্রাপ্য হিসাবের টাকা আদায় করলে সেটা কি করব, উক্ত হিসাবের অবসান ঘটায় দেব। অর্থাৎ যে টাকাটা আসলে আমরা পেয়েছি সেটাকে তো আমরা কি করতে হবে, অবশ্যই অবসান করাতে হবে, কমায় দেখাতে হবে। সো সেই ধাপটা হচ্ছে আমাদের তৃতীয় ধাপ। তৃতীয় ধাপে এসে কী করবো, আমরা প্রাপ্য হিসাবের অবসান ঘটিয়ে দেব। সো আশা করছি কার্যপ্রণালীটা তোমরা বুঝতে পেরেছো। তো চলো এবার আমরা দেখি নেক্সট পার্টে কি আছে আমাদের জন্য। এখন নেক্সট পার্টে দেখবো যে লেকচার সংশ্লিষ্ট ম্যাথ সমাধানের জন্য আমাদের কিছু জিনিস জানা প্রয়োজন, যেটা আমরা একটু আগে জানলাম। দেখো আমরা যখন অনাদি পাওনা খরচ বের করেছি বা চার্জযোগ্য অনাদি পাওনা বের করেছি তখন একটা সূত্র ইউজ করেছি। সো এটা কিন্তু আগে আমরা জানতাম না, ঠিক আছে। আমরা নতুন একটা যখন জাবেদা এসেছে তখন নতুনভাবে বসে আমরা জাবেদাটাকে সলভ করেছি। সো এইটার বাদেও কি কোনো সূত্র আছে এই অধ্যায়ে? হ্যাঁ, অবশ্যই আছে। তার জন্য আমাকে কি করতে হবে, এই স্লাইডটা আমাকে খুব সুন্দরভাবে বুঝতে হবে। তো চলো আমরা স্লাইডটা নিয়ে একটু আলোচনা করি। লেকচার সংশ্লিষ্ট ম্যাথ সমাধানের জন্য যা প্রয়োজন প্রথমটা হচ্ছে কার্যপদ্ধতি। এখন দেখবো এখানে কার্যপদ্ধতি বলতে আমরা বুঝি যে আসলে এখানে কি কি থাকবে। ওকে, সো এই অধ্যায় থেকে প্রশ্ন আসে, প্রথমে তোমাকে জাবেদা বের করতে বলতে পারে, সেকেন্ডলি তোমাকে অনাদি পাওনা হিসাব বের করতে বলতে পারে, যেটা আমরা জাবেদার ক্ষেত্রে করলাম। তারপরে তোমাকে অনাদি পাওনা সঞ্চিত হিসাব বের করতে বলতে পারে,
আয় বিবরণী বের করতে বলতে পারে এবং আর্থিক অবস্থা বিবরণী বের করতে বলতে পারে। সো নর্মালি এই 5টা বিষয় তোমাকে এখান থেকে বা এই অধ্যায় থেকে আমাকে বের করতে বলে। কি কি? প্রথমটা হচ্ছে জাবেদা, অনাদি পাওনা হিসাব, অনাদি পাওনা সঞ্চিত হিসাব, আয় বিবরণী এবং হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। ওকে, সো এখন চলো এই 5টি কার্যপ্রণালী কিভাবে আসলে সমাধান করতে হয়, কিভাবে বের করতে হয় সেই বিষয়টি আমরা দেখে আসি। প্রথমত অনাদি পাওনা খরচ, এটাকে আবার আমরা বলি হচ্ছে চার্জযোগ্য অনাদি পাওনা। সো প্রশ্ন যখন বলবে অনাদি পাওনা খরচ অথবা চার্জযোগ্য অনাদি পাওনা খরচের পরিমাণ বের করো, তখন আমাকে যে সূত্রটি ইউজ করতে হবে অনাদি পাওনা প্লাস নতুন অনাদি পাওনা সঞ্চিতি মাইনাস পুরাতন অনাদি পাওনা সঞ্চিতি। এবার প্রশ্ন হচ্ছে যে নতুন অনাদি পাওনা সঞ্চিতি এইভাবে কিভাবে বের করে? আমরা একটু আগে কিন্তু বের করে দেখে এসেছিলাম কিভাবে, যে ওই যে 90,000 টাকা প্রাপ্য হিসাব ছিল, তারপরে এখান থেকে কত টাকা পাওয়ার কথা ছিল না আমার? 6,000 টাকা। সো 90 থেকে 6,000 মাইনাস করে 84 করেছিলাম, তার উপর কত পার্সেন্ট নতুন সঞ্চিত হতে বলেছিল? 10% করে আমরা 8,400 টাকা বের করেছিলাম। সো এইভাবেই বের করতে হবে। সো অনাদি পাওনার সঞ্চিতি অর্থাৎ নতুন অনাদি পাওনার সঞ্চিতি বের করার সূত্র হচ্ছে প্রাপ্য হিসাব, এর সাথে যদি কোনো ধারে বিক্রয় থাকে সেটাকে কি করতে হবে? আমার যোগ করতে হবে। সো প্রাপ্য হিসাব প্লাস ধারে বিক্রয়, এখানে কেন যোগ করতে হবে? কারণ জানি যে প্রাপ্য হিসাব আসলে সৃষ্টি হয় ধারে বিক্রয় থেকে। সো ধারে বিক্রয়ের সাথে প্রাপ্য হিসাব অতপ্রতভাবে জড়িত। সো সেহেতু প্রাপ্য হিসাবে যদি ধারে বিক্রয় প্রশ্নে উল্লেখ থাকে সেটা কি করতে হবে? আমাকে যোগ করতে হবে। সো এখান থেকে মাইনাস করতে হবে কি? যদি কোনো অলিখিত, অবলোপনযোগ্য বা অহিসাবযোগ্য অনাদি পাওনা থাকে সেটা কি করতে হবে? মাইনাস করতে হবে। ঠিক আছে, যেটা আমরা একটু আগে করেছিলাম। কি করেছিলাম? যে 90,000 টাকা ছিল আমার প্রাপ্য হিসাব, সেখান থেকে আমার অলিখিত বা অহিসাবভুক্ত কত টাকা ছিল? 6,000 টাকা, সেটা মাইনাস করে দিয়েছিলাম, দিয়ে কত টাকা? 84,000 টাকা পেয়েছিলাম। এবার আসো এই যে টাকাটা বের হলো এটার সাথে এখানে মাল্টিপ্লাই করতে হবে পার্সেন্টেজ, যে পার্সেন্টেজটা আমার প্রশ্নে বলা থাকবে। কত ছিল আমার প্রশ্নে বলা? 10% বলা ছিল। সো এই 84,000 উপর কত পার্সেন্ট করতে হবে আমাকে? 10%। আলটিমেট অ্যান্সার কত? 8,400 টাকা। সো এই 8,400 টাকাই হচ্ছে আমার কি? নতুন অনাদি পাওনা সঞ্চিতি। ওকে, ক্লিয়ার? এরপরে আসো আরেকটা জিনিস বের করতে বলে আমাকে, বছর শেষে অথবা নিট প্রাপ্য হিসাব। বছর শেষে প্রাপ্য হিসাব অথবা নিট প্রাপ্য হিসাব। সো বছর শেষে যেটা সেটাকে আমরা নিট বলি। সো এইভাবে প্রশ্নটা বলতে পারে, হয় বলতে পারে বছর শেষে প্রাপ্য হিসাবের পরিমাণ বের করো অথবা নিট প্রাপ্য হিসাবের পরিমাণ বের করো। সো তখন আলটিমেটলি কীভাবে বের করতে হবে? তখন একইভাবে যে প্রাপ্য হিসাব প্লাস ধারে বিক্রয়কে যোগ করতে হবে, এখান থেকে মাইনাস করতে হবে অলিখিত অনাদি পাওনাটুকু মাইনাস করতে হবে এবং সাথে নতুন অনাদি পাওনার সঞ্চিতি যেটা আছে সেটা মাইনাস করতে হবে। একটু লক্ষ্য করো, এখানে নতুন অনাদি পাওনার সঞ্চিতি এবং বছর শেষে নিট প্রাপ্য হিসেবের সূত্র কিন্তু সেম, জাস্ট একটা জায়গায় পার্থক্য কোথায়? যে এখানে আমরা পার্সেন্টেজ করতাম কি? আমরা নতুন অনাদি পাওনার সঞ্চিতির যে পার্সেন্টেজটা দিয়ে থাকবো সেটা করতাম, কিন্তু এই পার্সেন্টেজটা বের করার পরবর্তী যে টাকাটা থাকবে সেটা আমরা কি করব? এই যে নতুন অনাদি পাওনা সঞ্চিতি থেকে মাইনাস করব। তাহলে আমরা ওই প্রশ্ন থেকে যদি কি করতে চাই, বছর শেষে বা নিট প্রাপ্য হিসাবের পরিমাণ বের করতে চাই, তাহলে আমরা দেখেছি প্রাপ্য হিসাব আছে 90,000 টাকা, মাইনাস করতে হবে অলিখিত অনাদি পাওনা ছিল 6,000 টাকা, এবং এখান থেকে মাইনাস করতে হবে আমাকে এই যে নতুন অনাদি পাওনা সঞ্চিতি কত টাকা বের করেছি আমরা? 8,400 টাকা। এই 8,400 টাকা আমাকে বের করতে হবে, করে যেটা আসবে সেটাই হচ্ছে আমার কি? বছর শেষে নিট প্রাপ্য বা হচ্ছে বছর শেষে প্রাপ্য হিসাবের পরিমাণ। তো আশা করছি ক্লিয়ার। তারপর আমি আবার বোঝা দিচ্ছি যে আমার প্রশ্নে কার্যপদ্ধতি বা চাইতে পারে হচ্ছে জাবেদা বের করতে বলতে পারে, অনাদি পাওনা হিসাব বের করতে বলতে পারে, অনাদি পাওনার সঞ্চিত হিসাব বের করতে পারে, এবং আয় বিবরণী অথবা আর্থিক হিসাব বিবরণী যেটা আছে আর্থিক অবস্থার বিবরণী সেটা বের করতে বলতে পারে। সো তার জন্য আমাকে বিষয়গুলো মাথায় রাখতে হবে। প্রথমে আসি, আমাকে চাইতে পারে ক নম্বরে অনাদি পাওনা বা চার্জযোগ্য অনাদি পাওনা খরচের পরিমাণ বের করতে বলতে পারে। সো তার জন্য কি করতে হবে? এটা সূত্র আছে যে অনাদি পাওনার সাথে নতুন অনাদি পাওনার সঞ্চিতিটা আমাকে যোগ করতে হবে, মাইনাস করতে হবে পুরাতন অনাদি পাওনা সঞ্চিতি। এখন আসো এখানে নতুন অনাদি পাওনার সঞ্চিতি এই টার্মটা কিভাবে সলভ করা যায়, তার জন্য একটা সূত্র আছে, প্রাপ্য হিসাব প্লাস ধারা বিক্রয় মাইনাস অলিখিত অথবা অহিসাবভুক্ত অনাদি পাওনাটা বাদ দিয়ে একটা পার্সেন্টেজ প্রশ্নে দেওয়া থাকবে, সেটাকে কী করতে হবে? মাল্টিপ্লাই করে দিতে হবে। এরপরে বছর শেষে প্রাপ্য হিসাব অথবা নির্প্রাপ্য হিসাব বের করার একটা সূত্র হচ্ছে একই সূত্র, জাস্ট একটু চেঞ্জ, যে প্রাপ্য হিসাব প্লাস ধারা বিক্রয় এটুকু সেম, থেকে মাইনাস অলিখিত অনাদি পাওনা বাদ দিতে হয়, এটাও সেম। কিন্তু এখানে আমরা পার্সেন্টেজ করতাম, এখানে জাস্ট এই যে পার্সেন্টেজ করে যে নতুন অনাদি পাওনার সঞ্চিতি বের করতাম সেটা এখানে জাস্ট মাইনাস করে দেবো। তার মানে সূত্রটা হচ্ছে প্রাপ্য হিসাব প্লাস ধারা বিক্রয় মাইনাস অলিখিত অনাদি পাওনা মাইনাস হচ্ছে নতুন অনাদি পাওনা সঞ্চিতি। সো আশা করছি এই স্লাইডটা তোমাদের ক্লিয়ার। এবার আসো জাবেদা।
সো দ্বিতীয়ভাবে আমি প্রথমে কার্যবর্ণিতে বলেছিলাম কে বের করতে বলতে পারে, জাবেদা বের করতে বলতে পারে। সো জাবেদার ক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া এখানে আছে। প্রথমত আসো, 1 নাম্বার হচ্ছে যদি আমার কাছে ধারে বিক্রয়ের জাবেদা চাই, সো ধারে বিক্রয়ের জাবেদা নর্মালি আমরা জানি কি হয়, দেনাদার হিসাব ডেবিট হয় এবং বিক্রয় হিসাব ক্রেডিট হয়। এটা নর্মাল জাবেদা, নর্মাল ইস্যু, এটা সবাই আমরা জানি বা জানার কথা। এরপরে এখন এই যে ধারে বিক্রয় করছি, ধরো ধারে বিক্রয় করলাম কত টাকা, 10,000 টাকা। সো তার জন্য আমরা এখানে 10,000 টাকা কী করলাম, একটা জাবেদা দিলাম যে দেনাদার বা প্রাপ্য হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট কত টাকা, 10,000 টাকা। এই টাকার মধ্যে থেকে যদি ধারে বিক্রয় যে টাকাটা করলাম 10,000, সেটা টাকা যদি আবার নগদ আদায়ও করে ফেলি, তখন আমার জাবেদা হচ্ছে যে নগদে টাকাটা পাইছি, নগদানকে বৃদ্ধি করতে হবে কত টাকা, 10,000 টাকা, এবং প্রাপ্য হিসেবকে বা দেনাদার হিসেবে কী করতে হবে, কমায় দেখাইতে হবে কত টাকা, 10,000 টাকা। তার মানে এখানে প্রথমত দুটো জাবেদা হয়ে চাইতে পারে, একটা হচ্ছে ধারে বিক্রয় জাবেদা, আর এই ধারে বিক্রয়ের টাকাটা নগদ যদি পাই তার জন্য জাবেদা। সো ধারে বিক্রয় জাবেদাটা কি, আমরা নর্মালি যে জাবেদা দিই সেটাই, দেনাদার বা প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। নগদের টাকাটা যখন পাচ্ছি তখন জাবেদা হচ্ছে নগদ হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। ওকে, আশা করছি 1 নাম্বার এবং 2 নাম্বার ক্লিয়ার। 3rd নাম্বারে আসেন, এখানে কি বলেছে, অনাদায়ী পাওনার জন্য জাবেদা হবে একটা অথবা দুটা। খেয়াল করুন, অনাদায়ী পাওনার জন্য জাবেদা হবে একটি অথবা দুটি। এই একটি অথবা দুটি কথা কি, তার জন্য নিচের লাইনটুকু আমাকে দেখতে হবে। ক নাম্বার, যদি বিগত বছরের অনাদায়ী পাওনা সঞ্চিতি বা কুড়িন সঞ্চিতি আমার প্রশ্নে দেয়া না থাকে, যেটা আমাদের ওই আগের প্রশ্নে দেওয়া ছিল 5,000 টাকা, এইটা যদি না দেয়া থাকে, মানে বিগত বছরে অনাদায়ী পাওনা সঞ্চিতি বা কুড়িন সঞ্চিতি না থাকে, তার জন্য একটা জাবেদা হবে। আর যদি বিগত বছরে অনাদায়ী পাওনা বা কুড়িন সঞ্চিতি প্রশ্নে দেয়া থাকে, তার জন্য একটি জাবেদা হবে। ওকে, তো আসো এখন দেখছি যে না থাকলে জাবেদা কি হবে, থাকলে কি জাবেদা হবে। ওকে, সো বিগত বছর অনাদায়ী পাওনা সঞ্চিতি বা কুড়িন সঞ্চিতি প্রশ্নে না দেয়া থাকে, তখন জাবেদা হবে অনাদায়ী পাওনা হিসাব ডেবিট আর হচ্ছে দেনাদার হিসাব ক্রেডিট। অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। বিগত বছর অনাদায়ী পাওনা সঞ্চিতি বা কুড়িন সঞ্চিতি যদি থাকে প্রশ্নে, তাহলে আমার জাবেদা হবে, এই জাবেদাটাকে কী করতে হবে, একটু চেঞ্জ করতে হবে। প্রথমত আমরা অনাদায়ী পাওনা সঞ্চিতি বা অনাদায়ী পাওনা খরচ হিসেবে ডেবিট করতাম, সেইখানে অনাদায়ী পাওনা সঞ্চিতি শুধু লিখতে হবে, জাস্ট সঞ্চিতি কথাটা অ্যাড করে এটাকে ডেবিট করতে হবে আর দেনাদার হিসাবকে ক্রেডিট করতে হবে। তার মানে প্রশ্নে যদি আমার অনাদায়ী পাওনা সঞ্চিতি বা কুড়িন সঞ্চিতি বিগত বছরে যেটা যদি না থাকে, জাবেদা হচ্ছে অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। আর যদি থাকে, আমি জাবেদা দিব অনাদায়ী পাওনার সঞ্চিতি হিসাব ডেবিট আর হচ্ছে দেনাদার অথবা প্রাপ্য হিসাব কী করব, ক্রেডিট করে দিব। ওকে, এবার আসেন ফোর্থে বলা হয়েছে যে নতুন অনাদায়ী পাওনার সঞ্চিতি, আগেটাতে গেলো শুধুমাত্র অনাদায়ী পাওনার সঞ্চিতি, এবার হচ্ছে নতুন অনাদায়ী পাওনার সঞ্চিতি বা কুড়িন সঞ্চিতি জাবেদা হবা দুইটি। হ্যাঁ, সো এই নতুন অনাদায়ী পাওনার সঞ্চিতি কীভাবে বের করে এটা আমরা জেনে এসেছি। সো এইটা বের করার পর এটার জন্য কয়টি জাবেদা দিতে হবে, আমাকে 2টি জাবেদা দিতে হবে। সো আসো, প্রথম জাবেদা কি, একটু ভালো করে লক্ষ্য করো। প্রথম জাবেদা হচ্ছে আমাকে অনাদায়ী পাওনা হিসাব ডেবিট করতে হবে, অনাদায়ী পাওনার সঞ্চিতি হিসাব কী করতে হবে, আমাকে ক্রেডিট করতে হবে। দুটি জাবেদার মধ্যে প্রথম জাবেদা হচ্ছে অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, অনাদায়ী পাওনার সঞ্চিতি হিসাব ক্রেডিট। এখন এখানে অনাদায়ী পাওনার সঞ্চিতি কীভাবে বের করে এটা আমরা জেনে এলাম, যে হচ্ছে অনাদায়ী পাওনার সাথে নতুন সঞ্চিতিটা যোগ করে পুরাতন সঞ্চিতিটা কী করতে হয়, বাদ দিতে হয়, তাহলে আমাদের হচ্ছে অনাদায়ী পাওনার সঞ্চিতির পরিমাণ আমরা পেয়ে যাই। আচ্ছা, এখন আসো, এখানে যদি পুরাতন সঞ্চিতি না থাকে তখন কি করব, প্রশ্ন আসতেই পারে যে ভাই পুরাতন সঞ্চিতি যদি প্রশ্নে না থাকে তখন আমরা কিভাবে অনাদায়ী পাওনাটা বের করব। সো এক্সাক্ট কথা হচ্ছে, যদি পুরাতন সঞ্চিতি প্রশ্নে না থাকে তখন শুধুমাত্র নতুন সঞ্চিতি টাকাটা আমরা এখানে বসাবো। আমি আবার বলছি, প্রথম জাবেদা হচ্ছে অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, অনাদায়ী পাওনার সঞ্চিতি হিসাব ক্রেডিট। সো এখানে অনাদায়ী পাওনা বের করার সূত্র হচ্ছে আমরা দেখে আসলাম, যেটা অনাদায়ী পাওনা প্লাস নতুন সঞ্চিতি মাইনাস পুরাতন সঞ্চিতি। এখন প্রশ্ন হচ্ছে, এখানে ধরো পুরাতন সঞ্চিতি নাই, তখন কি শুধুমাত্র আমি অনাদায়ী পাওনা প্লাস নতুন সঞ্চিতি বসাবো? না, তখন যখন আমার পুরাতন সঞ্চিতি থাকবে না, তখন আমরা কি করব, এখানে শুধুমাত্র নতুন সঞ্চিতি যে টাকাটা আছে সেই টাকাটা এখানে বসাবো। ওকে, ক্লিয়ার। সেকেন্ড, আয় বিবরণীতে স্থানান্তরে জাবেদা। এখানে আমাকে জাবেদা দিতে হবে আয় বিবরণী হিসাব ডেবিট আর অনাদায়ী পাওনা হিসাব ক্রেডিট। আবার বলছি, আয় বিবরণীতে যখন স্থানান্তর করব তখন জাবেদা দিতে হবে আয় বিবরণী হিসাব ডেবিট এবং হচ্ছে অনাদায়ী পাওনা হিসাব কী করতে হবে, আমাকে ক্রেডিট করতে হবে। এবারে কিছু কথা আছে, যদি এখানেও পুরাতন সঞ্চিতি না থাকে তাহলে কি করতে হবে, যদি এই জায়গায় স্থানান্তরের জায়গায় যদি পুরাতন সঞ্চিতি না থাকে তাহলে অনাদায়ী পাওনা প্লাস নতুন অনাদায়ী পাওনার সঞ্চিতির টাকা হবে।
তাহলে একটু লক্ষ্য করো, আগেরটা থেকে পরেরটা কিন্তু একটু ডিফারেন্ট। প্রথমটাতে বলেছি যদি আমার পুরাতন সঞ্চিতি না থাকে সেখানে শুধুমাত্র আমার নতুন সঞ্চিতি টাকা হবে। আর সেকেন্ড যখন আয় বিবরণীতে স্থানান্তর করছি তখন যদি আমার পুরাতন সঞ্চিতি না থাকে তখন কি করতে হবে, আমাকে এখানে অনাদি পাওনা যেটা থাকবে সেটার সাথে নতুন অনাদি পাওনাটা কি করতে হবে, যোগ করতে হবে। যেটা আমরা প্রথমটাতে কি করেছিলাম, বারণ করেছিলাম যে এই যে অনাদি পাওনা প্লাস নতুন সঞ্চিতি করা যাবে না, এটার বদলে শুধুমাত্র আমাকে কি করতে হবে, নতুন সঞ্চিতির টাকাটা বসাইতে হবে। আর এই কথাটা এখানে একটু উল্টো আছে, যে এখানে যখন আমাদের পুরাতন সঞ্চিতি থাকবে না তখন এই কাজটা এখানে করব, যে অনাদি পাওনা প্লাস নতুন অনাদি পাওনার সঞ্চিতি অ্যাডজাস্ট করে টাকাটা বসাবো। এরপরে যে কথা, এখন পুরাতন সঞ্চিতি আমার প্রশ্নে আছে, ঠিক আছে, আমার প্রশ্নে পুরাতন সঞ্চিতি আছে, সো থাকলে তো কোনো সমস্যা নেই, নর্মালি আমরা সেটাই বসাবো। কিন্তু কথা হচ্ছে পুরাতন সঞ্চিতি যদি বেশি হয় কার থেকে, নতুন সঞ্চিতির থেকে। ওকে, পুরাতন সঞ্চিতি যদি বেশি হয় নতুন সঞ্চিতি থেকে, ধরলাম পুরাতন সঞ্চিতি আছে 5,000 টাকা, ওকে, নতুন সঞ্চিতি হচ্ছে 4,000 টাকা, তার মানে কি পুরাতন সঞ্চিতি কার থেকে বেশি, নতুন সঞ্চিতি থেকে বেশি। সো তখন কি করব, যদি পুরাতন সঞ্চিতিটা নতুন সঞ্চিতি থেকে বেশি হয় তখন এই 1 এবং 2 এটার উল্টো জাবেদা হবে বা বিপরীত জাবেদা হবে। কিভাবে হবে, প্রথমটা ক্ষেত্রে তখন আমরা বলবো যে অনাদি পাওনার সঞ্চিতি হিসাব কি করব, ডেবিট করব, আর অনাদি পাওনা হিসাবকে ক্রেডিট করব। আবার বলছি, যদি পুরাতন সঞ্চিতি বেশি হয় তখন জাবেদা 1 এবং 2টা একটু উল্টে যাবে, আগে যেটা দিতাম তার বিপরীত জাবেদা এখানে দিব। সো আগে কি করতাম, অনাদি পাওনা হিসাব ডেবিট, অনাদি পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট। সো এখন যেহেতু পুরাতন সঞ্চিতি বেশি তখন জাবেদা দিতে হবে যে অনাদি পাওনার সঞ্চিতি হিসেবে ডেবিট করতে হবে আর অনাদি পাওনার খরচকে ক্রেডিট করতে হবে। সেকেন্ড জাবেদাটা উল্টায় দিতে হবে, কি করতে হবে, আয় বিবরণী হিসেবে ডেবিট করছিলাম, অনাদি পাওনা হিসেবে ক্রেডিট করছিলাম, এখন যেহেতু এখানে কি বেশি, পুরাতন সঞ্চিতি বেশি, সো এখানে উল্টা জাবেদা দিতে হবে, অনাদি পাওনা হিসাব ডেবিট আর হচ্ছে আয় বিবরণী হিসাব ক্রেডিট। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। ওকে, এবার আমরা আসো 5 নম্বরে, অনাদি পাওনা আদায় হলে তার জন্য কি কি জাবেদা দিতে হয়। সো অনাদি পাওনার টাকা যদি আদায় হয় সো তার জন্য আমাকে জাবেদা দিতে হয় আলটিমেটলি হচ্ছে 2টা। প্রথম জাবেদা দিতে হয় যে অনাদি পাওনা আদায় প্রাপ্য হিসাবের সমন্বয়ের জন্য একটা জাবেদা দিতে হয়, আরেকটা এই টাকা যে আদে নগদে পেয়েছি তার পাওয়ার জন্য একটা জাবেদা দিতে হয়। সো প্রথম জাবেদা হচ্ছে অনাদি পাওনা আদায় প্রাপ্য হিসাবের সমন্বয় করার জন্য একটা জাবেদা দিতে হয়, সেটা জাবেদা হচ্ছে প্রাপ্য হিসাব ডেবিট আর হচ্ছে অনাদি পাওনার সঞ্চিতি হিসাব ক্রেডিট। প্রাপ্য হিসাব ডেবিট, অনাদি পাওনার সঞ্চিতি হিসাব ক্রেডিট। সেকেন্ড জাবেদা হচ্ছে যে অনাদি পাওনা আদায় নগদে যদি পেয়ে যাই তার জন্য কি করতে হবে, একটা জাবেদা দিতে হবে যে নগদে পাচ্ছি, নগদকে কি করতে হবে, ডেবিট করতে হবে, কার কাছ থেকে পাচ্ছি, প্রাপ্য হিসেবের কাছ থেকে পাচ্ছি, তার হিসেবে কমে দেখাতে হবে। সো প্রাপ্য হিসাব অথবা দেনাদার কি করতে হবে, আমাকে ক্রেডিট করতে হবে। আমি আবার বলছি, 5 নম্বর জাবেদাটা হচ্ছে অনাদি পাওনা আদায় হলে জাবেদা হবে। প্রথমটা হচ্ছে আমাকে এই যে প্রাপ্য হিসাবটা সমন্বয়ের জন্য জাবেদা দিতে হয়, তার জন্য জাবেদা হচ্ছে প্রাপ্য হিসাব ডেবিট এবং অনাদি পাওনার সঞ্চিতি হিসাব ক্রেডিট। সেকেন্ড জাবেদা হচ্ছে টাকাটা নগদে পেয়েছি তার জন্য একটা জাবেদা দিতে হবে, নগদ হিসেবে ডেবিট, কার কাছ থেকে পেয়েছি, প্রাপ্য হিসাব থেকে, তার হিসেবে কমে দেখাতে হবে। সো প্রাপ্য হিসাবকে কি করতে হবে, ক্রেডিট করতে হবে। ওকে, এরপর আসো একটা বিশেষ দ্রষ্টব্য, এখানে কথা বলা হয়েছে যে পূর্বের বছর নতুন সঞ্চিতি পরবর্তী বছর পুরাতন সঞ্চিতি ধরিতে হবে। অর্থাৎ যখন পূর্বের বছরের নতুন সঞ্চিতি থাকবে সেটাকে, ধরো 2017 সালের একটা কি আছে, 2017 সালে একটা সামথিং এনিথিং অ্যামাউন্ট কি আছে, একটা অ্যামাউন্ট আছে। তো এই অ্যামাউন্টটাকে পরবর্তী বছরে কি ধরতে হবে, নতুন সঞ্চিতি ধরবো না, কখনোই না। বছর যখন শেষ হবে সেটাকে পরবর্তী বছরে যে পূর্বের বছরটা কি করতে হবে, আমাকে পুরাতন সঞ্চিতি ধরে ম্যাথ করতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। সো এবার আসো, এখানে আমরা বলেছিলাম যে আমাকে হিসাব চাইতে পারে, অনাদি পাওনা হিসাব বের করতে বলতে পারে, তারপরে কি অনাদি পাওনা সঞ্চিতি খরচ হিসেবের পরিমাণ বের করতে পারে। হিসাব মানে আমরা বুঝি খতিয়ান। সো তার জন্য আমরা নর্মালি হচ্ছে কি হিসাবের যে চলমান জের ছক বা আধুনিক জের ছক এটা বের করব এটা দ্বারা। যদি আমাকে প্রশ্ন উল্লেখ করে দেয় টি ছকের মাধ্যমে, সো টি ছকের মাধ্যমে করব। তার ছক তো আমরা জানি, টি ছকের ছক কয়টি হয়, 8টি হয়, ডেবিট, ক্রেডিট, জাবেদা পৃষ্ঠা, আবার কি অর্থাৎ তারিখ বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। সেমভাবে ক্রেডিট পাশে তারিখ বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। মোট কয়টি ঘর থাকবে, 8টি ঘর থাকবে। আর হচ্ছে আমরা যখন চলমান জের ছক করব, অর্থাৎ আধুনিক যে ছকটা আছে সেটা যখন করব তখন কি করতে হয়, প্রথমে তারিখ দিতে হয়, তারপরে বিবরণ দিতে হয়, জাবেদা পৃষ্ঠা থাকবে, ডেবিট টাকা, ক্রেডিট টাকা এবং উদ্বৃত্ত লিখতে পারি, চাইলে ব্যালেন্স লিখতে পারি, চাইলে জেল লিখতে পারি, যে কোনো একটা লিখতে পারি। তার আন্ডারে দুটো হিসাব থাকবে, একটা ডেবিট হিসাব, একটা হচ্ছে ক্রেডিট হিসাব। এইটা হচ্ছে আমার কি চলমান বা আধুনিক জের ছক। আর সনাতনটা কি বলেছিলাম, যে এই পাশে ডেবিট পাশে থাকবে কি তারিখ থাকবে, তারপরে বিবরণ থাকবে, তারপর হচ্ছে কি জাবেদা পৃষ্ঠা থাকবে,
এবং হচ্ছে একটা কি থাকবে আমার টাকা। সো এইটা হচ্ছে আমার ডেবিট পাশের হিসাব। ওকে, কি কি থাকছে? তারিখ, বিবরণ, যাবতীয় বিষয়, টাকা। এই চারটায় আবার কি থাকবে? সমপরিমাণে এখানে ক্রেডিট পাশেও থাকবে। সো এই চারটি টোটাল হচ্ছে 8টি। এই 8টি ঘর সম্পন্ন কলামকে আমরা বলি হচ্ছে হিসাবের টি ছক, ওকে, বা সনাতন ছক। এবার আসি, তার পরবর্তীতে আমরা বলেছিলাম যে আমাকে এখানে আয় বিবরণী অথবা কি বের করতে বলতে পারে? চার্জ আয় বিবরণী বের করতে বলতে পারে। ওকে, সো আয় বিবরণীর যে কথা, চার্জ আয় বিবরণী একই কথা। যদি বের করতে বলে তাহলে আমরা কিভাবে বের করব? প্রথমত আমার যে মোট লাভটা থাকবে, প্রশ্নে একটা মোট লাভ দেয়া থাকবে, সে লাভটা এখানে কি করব? আমরা বসিয়ে ফেলবো, এখানে মোট লাভটা বসায় দেব। ওকে, দেওয়ার পরে আমাকে বাদ দিতে হবে পরিচালন ব্যয়গুলো। পরিচালন ব্যয়গুলো কি কি? এই যে দেখো, প্রথমত অনাদি পাওনাটা কি করতে হবে? লিখতে হবে। এখানে অনাদি পাওনা লিখব। তারপরে কি করতে হবে? সাথে যোগ নতুন অনাদি পাওনা বা অলিখিত অনাদি পাওনাটা কি করতে হবে? এর সাথে যোগ করতে হবে এবং যোগ করতে হবে নতুন অনাদি পাওনার সঞ্চিতি। যোগ করে দিলাম নতুন অনাদি পাওনার সঞ্চিতি। এখান থেকে বাদ দিতে হবে পুরাতন অনাদি পাওনার সঞ্চিতি। তার মানে একটা অ্যামাউন্ট কি করতে হবে? এখানে বাদ দিতে হবে, যেটা হচ্ছে পুরাতন অনাদি পাওনার সঞ্চিতির অ্যামাউন্ট। এরপরে আমাকে একটা কি করতে হবে? বাদ পরিচালন আয়। ঠিক আছে, সো এইটা একটা কি আসবে? অ্যামাউন্ট আসবে। এই অ্যামাউন্ট আসার পর এখানে বাদ পরিচালন একটা আয় থাকবে। সেই অনাদি পাওনা আদায়টা যেটা আমরা কি করেছিলাম, পাওয়ার কথা ছিল না, পরবর্তীতে পাইছে এবং সেটা আদায় হয়েছে, সেই আদায়কৃত টাকা যদি প্রশ্ন দেওয়া থাকে, সো সেটাও এখান থেকে মাইনাস করে দিতে হবে। দেওয়ার পর যে টাকাটা থাকবে সেটা এখানে আমার বসাইতে হবে। বসানোর পর কি করতে হবে? এখানে একটা নিট অ্যামাউন্ট টানতে হবে। ঠিক আছে, এই টাকা থেকে এই টাকা কি করতে হবে? আমাকে মাইনাস করে দেখাইতে হবে। আবার বলছি, যখন আয় বিবরণী বের করতে বলতে পারে তখন কি করবে? প্রথমে মোট লাভটা বসাবে, তারপর পরিচালন ব্যয়টা বাদ দেবে। পরিচালন ব্যয়টার মাঝে কি কি আছে? অনাদি পাওনা পরিমাণ থাকবে, সাথে যোগ করবে নতুন অনাদি পাওনা বা অলিখিত অনাদি পাওনা, আবার যোগ করতে হবে নতুন অনাদি পাওনার সঞ্চিতি, বাদ দিতে হবে পুরাতন অনাদি পাওনা সঞ্চিতি। দেওয়ার পরে একটা কি আসবে? অ্যামাউন্ট আসবে। ওকে, এরপরে বাদ দিতে হয় যেটা, যে এই যে টাকাটা অনাদায়ী ছিল, সেই টাকাটা যদি আমরা ভুলক্রমে পেয়ে যাই এবং সেটা আদায় করে ফেলি, সেই আদায়কৃত টাকাটাও কী করতে হবে? এখান থেকে মাইনাস করতে হবে। করলে যেটা থাকবে সেটা এই পাশে নিয়ে আসবো, নিয়ে এসে এখান থেকে টাকাটা কী করতে হবে? বিয়ে করবো, সেখানে একটা নিট অ্যামাউন্ট বসাইতে হবে। তো এইভাবে আমাকে আসলে কি করতে হবে? এই প্রাপ্য হিসাব সময়ের হিসাব রক্ষণ অধ্যায়ে আয় বিবরণী অথবা চার্জ আয় বিবরণী তৈরি করতে হবে। ওকে, ক্লিয়ার। এর পরবর্তীতে আসেন আর্থিক অবস্থার বিবরণী। ওকে, আর্থিক অবস্থার বিবরণী তৈরি করতে বলতে পারে, তার জন্য কি কি করতে হবে? কলাম দিতে হবে 3টা। আর্থিক বিবরণী কলাম নর্মালি 3টাই হয় এভাবেই, যা হচ্ছে বিবরণ, টাকা, টাকা। সো এখানে প্রথমে প্রাপ্য হিসেবের পরিমাণ বের করতে হবে, যেটা প্রশ্নে কি থাকবে? আমার দেয়া থাকবে। সো এই প্রাপ্য হিসেবের পরিমাণটা এখানে কি করতে হবে? আমাকে বসা নিতে হবে। ঠিক আছে, বসালাম প্রাপ্য হিসেবের পরিমাণ। ওকে, তারপরে কি করতে হবে? আমাকে যোগ করতে হবে ধারে বিক্রয়। ঠিক আছে, এখানে ধারে বিক্রয়ের যোগ করে দিলাম, বা চাইলে এভাবে করা যায়। ওকে, প্রথমত প্রাপ্য হিসেবের পরিমাণটা এখানে বসাইলাম, সাথে ধারে বিক্রয়টা যোগ করে দিলাম, করার পর একটা অ্যামাউন্ট এখানে বসাই দিলাম। ওকে, বসাই দেওয়ার পরে কি করতে হবে? বাদ দিতে হবে অলিখিত অনাদায়ী পাওনা বা অবলোপনযোগ্য অনাদায়ী পাওনা। ঠিক আছে, এটা এখান থেকে কি করতে হবে? বাদ দিতে হবে। সো এখানে আমরা একটা বসাইলাম অ্যামাউন্ট। ওকে, তারপর হচ্ছে এখান থেকে বাদ দিতে হবে নতুন অনাদায়ী পাওনার সঞ্চিতি। সো এখানেও একটা কি আসবে? অ্যামাউন্ট আসবে। সো এই দুটো যোগ করে এখানে একটা আসবে অ্যামাউন্ট, সেখান থেকে এই কী করতে হবে? এই অ্যামাউন্ট থেকে এই অ্যামাউন্টটাকে আমাকে মাইনাস করে দিয়ে এখানে একটা সার্টেন অ্যামাউন্ট আসবে, সেটা কি করতে হবে? বসায় ক্লোজ করে দিতে হবে। সো এইভাবে আমাকে আসলে আর্থিক অবস্থার বিবরণী তৈরি করতে হবে। কি করতে হবে? প্রথমে প্রাপ্য হিসেবে পরিমাণটা বসাইতে হবে, তারপর ধারে বিক্রয় বসাতে হবে। আমরা যদি এখানে কি করতে যাই? অ্যামাউন্ট দিয়ে বসাতে যাই, তাহলে কিন্তু বসায় দেখতে পারি। ওকে, তো চলো দেখা যাক। আমরা ধরলাম আমার এখানে প্রাপ্য হিসেবের পরিমাণ দেওয়া আছে হচ্ছে তোমার 10,000 টাকা। ওকে, 10,000 টাকা। তারপরে ধরলাম ধারে বিক্রয় দেওয়া আছে হচ্ছে আমার 4,000 টাকা। কত হলো টোটাল? 14,000 টাকা। এরপরে আমরা দেখলাম যে আমাকে এখানে বাদ দিতে হবে অলিখিত অনাদায়ী পাওনা, যেটা আছে তোমার হচ্ছে ধরো 4,000 টাকা। সো এখানে 4,000 টাকা লিখলাম। এরপরে আমাকে বাদ দিতে হবে নতুন অনাদায়ী পাওনার সঞ্চিতি, ধরো সেটা বের হয়েছে আমার 4,000 টাকা। ঠিক আছে, তাহলে টোটাল কত হইলো এখানে? 8,000 টাকা। তাহলে এই 14,000 টাকা থেকে যদি আমি কি করি? তোমার 8,000 টাকা মাইনাস করি, তাহলে আমার অ্যান্সার হচ্ছে কত? 6,000 টাকা। এটা হচ্ছে আমার আর্থিক অবস্থার বিবরণীর নেট পরিমাণ। ওকে, আশা করি বুঝতে পারছো। এবার নিচে একটা কথা আছে, দেখো এই কথাটা খুব ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখো। একই অঙ্কে তুমি যে অঙ্কটা করছো, সেই অঙ্কে যদি অবলোপনকৃত অনাদায়ী পাওনা অথবা
অহিসাবভুক্ত অনাদায়ী পাওনা থাকে, তবে কি করতে হবে, নতুন অনাদায়ী সঞ্চিতি বের করার সময় আমাকে অহিসাবভুক্তটা শুধু কি করতে হবে, বাদ দিতে হবে। ভালো করে খেয়াল করো, একটা অঙ্ক করছি, সেই একই অঙ্কে আমার অবলোপনকৃত অনাদায়ী পাওনা হিসাবের পরিমাণও দেয়া আছে, অহিসাবভুক্ত অনাদায়ী পাওনাও দেয়া আছে। তখন আমরা যখন নতুন অনাদায়ী সঞ্চিতি বের করতে যাব তখন এক্স্যাক্টলি কোনটা বাদ দিব, সেই ক্ষেত্রে আমাকে বাদ দিতে হবে শুধুমাত্র অহিসাবভুক্ত যে অনাদায়ী পাওনাটা আছে সেটা, কখনোই আমাকে অবলোপনকৃত অনাদায়ী পাওনাটা বাদ দেওয়া যাবে না। আশা করি বুঝতে পেরেছ। এবার আসো আমরা লেকচার সংশ্লিষ্ট একটা ম্যাথ সলভ করা যাক। প্রথমত দেখো আমাদের এখানে কি বলেছে যে অনাদায়ী পাওনা ধরলাম, প্রতিষ্ঠানের নাম ধরলাম, আচ্ছা এ প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠান আছে, অনাদায়ী পাওনার সঞ্চিতি 1/18 তারিখে তারা কত টাকা নিয়ে এসেছিল, 5,000 টাকা, অর্থাৎ অনাদায়ী পাওনার সঞ্চিতির পরিমাণ তাদের হচ্ছে 5,000 টাকা। এটা কত তারিখের, 1/1/2018, তার মানে কি পুরাতন সঞ্চিতি। ওকে, তারপরে অবলোপনকৃত অনাদায়ী পাওনা হচ্ছে তাদের কত টাকা, 4,000 টাকা। প্রাপ্য হিসাব 31/12/2018 থেকে কত টাকা দেওয়া আছে, 80,000 টাকা। প্রাপ্য হিসাবের উপর কত % অনাদায়ী পাওনা ধরতে বলেছে, আমাকে 10,000 টাকা অনাদায়ী পাওনা ধরতে বলেছে। আচ্ছা, ভালো কথা বুঝলাম। এবার আমাকে কি কি করতে হবে, করণীতে হচ্ছে নতুন অনাদায়ী পাওনার সঞ্চিতি নির্ণয় করো। আমরা জানি যে নতুন অনাদায়ী পাওনার সঞ্চিতি কীভাবে বের করতে হয়, একটু খেয়াল করতে কীভাবে বের করতে হয়। আমরা প্রথমত কি করি, প্রাপ্য হিসাব প্লাস ধারে বিক্রয়টা যোগ করি, সেখান থেকে অলিখিত অনাদায়ী পাওনাটা কি করি, বাদ দিই, তার সাথে একটা পার্সেন্ট যুক্ত আছে, যেটা এখানে 10% দেওয়া আছে, সেটা মাল্টিপ্লাই করে যেটা বের হবে সেটা হচ্ছে আমার নতুন অনাদায়ী পাওনার সঞ্চিতির পরিমাণ। এরপর আমাকে প্রয়োজনে জাবেদা দিতে বলেছে, তারপর আমাকে অনাদায়ী পাওনা হিসাব মানে খতিয়ান, অনাদায়ী পাওনার সঞ্চিতি হিসাব এটাও খতিয়ান, তার মানে দুটো খতিয়ান করতে হবে, একটা পাওনা হিসাবের খতিয়ান, একটা পাওনা সঞ্চিতি হিসাবের খতিয়ান। সো চলো আমরা অঙ্কটার সমাধান করে আসি। আমাকে প্রথমে বের করতে বলছে নতুন অনাদায়ী পাওনার সঞ্চিতি নির্ণয় করো। ডান। সো নতুন অনাদায়ী পাওনার সঞ্চিতি পরিমাণ নির্ণয় করার ক্ষেত্রে আমরা দেখছি কি, যেখানে টোটাল কত টাকা ছিল আমার প্রাপ্য হিসাবের পরিমাণ, প্রাপ্য হিসাবের পরিমাণ ছিল হচ্ছে 80,000 টাকা। সো এখানে আমরা কি করেছি, 80,000 টাকা এখানে আমরা বসিয়ে দিয়েছি। ওকে, 80,000 টাকা বসিয়ে দিয়েছি। এরপরে একটু খেয়াল করো, এখানে কি আমার তোমার অলিখিত অনাদায়ী পাওনা কোন হিসাব আছে, না, এখানে কিন্তু অলিখিত কোনো হিসাব আমাদের এখানে নেই, জাস্ট অবলোপনকৃত হিসাব আছে। সো আমাদের কি করতে হবে, ডিরেক্ট এই 80,000 টাকার উপরে 10% করে দিতে হবে। সো এই 80,000 টাকা ছিল, তার উপর কত পার্সেন্ট করছি, 10% করছি, আলটিমেটলি 8,000 টাকা আসছে। এটা হচ্ছে আমার কি হিসাবের টাকার পরিমাণ। ওকে, একটু ভালো করে লক্ষ্য করো, আমরা যখন নতুন অনাদায়ী পাওনার সঞ্চিতি বের করছিলাম তখন জাবেদা কি মানে বের করার সূত্রটা কি ছিল, আমার সর্বপ্রথম প্রাপ্য হিসাব ছিল, মাইনাস করতে হতো বা প্লাস করতে হতো প্রথমে ধারে বিক্রয় যদি থাকে, না থাকলে নাই, তারপরে কি করতে হবে, মাইনাস করতে হবে অলিখিত। সো এখানে কি অলিখিত কোনো হিসাব আছে, নাই, তারপরে পার্সেন্টেজ করতে হবে, যেহেতু নাই তার মানে কি ডাইরেক্ট যে 80,000 টাকা আছে প্রাপ্য হিসাব, এটার সাথে 10% করে দিচ্ছি, তার মানে এটার যদি 10% করে দিই অ্যান্সার কত আসে, এটার 8,000 টাকা, যেটা আমরা এই সমাধানে দেখলাম। এটা হচ্ছে আমার প্রাপ্য হিসাবের পরিমাণ। সেকেন্ডলি আমাকে বের করতে বলছে জাবেদা। ওকে, সো নুসরাতটা আমরা জাবেদা করব, ঠিক আছে। আচ্ছা, আমরা একটু পড়ে আসি প্রশ্নটা। তার মানে এখানে আমরা বললাম যে এটার নাম হচ্ছে নুসরাতের, ওকে, নুসরাত হিসাব, নুসরাতের ট্রেডার্সের হিসাব। সো এখানে জাবেদ প্রয়োজনে জাবেদা দেখা দিতে বলেছে, তার জন্য আমাকে পুরোটা একবার পড়তে হবে। আবার পড়ি, অনাদায়ী পাওনার সঞ্চিতি 1/1/2018 5,000 টাকা, অবলোপনকৃত অনাদায়ী পাওনা 4,000 টাকা, প্রাপ্য হিসাব 31/12/2018 80,000 টাকা, প্রাপ্য হিসাবের উপর 10% হারে অনাদায়ী পাওনার সঞ্চিতি রাখতে হবে, যেটা আমরা 8,000 টাকা অলরেডি বের করে ফেলেছি। এবার চলো আমরা জাবেদা যাই। জাবেদার ক্ষেত্রে সর্বপ্রথম আমরা যেটা বিষয় সেটা হচ্ছে আমাকে কলাম দিতে হবে, তার আগে শিরোনাম দিতে হবে, কার, নুসরাত, নুসরাতের আমরা হিসাব করছি। সো নুসরাতের এটা হচ্ছে জাবেদা, তারিখ, হিসাবের খাত বা ব্যাখ্যা থাকবে, তারপরে কি খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। সো প্রথম জাবেদা দিতে হবে কিসের জন্য, অবলোপনকৃত অনাদায়ী পাওনার জন্য। সো অবলোপনকৃত অনাদায়ী পাওনা কত পড়ে এসেছিলাম আমরা, 4,000 টাকা। সো তার জন্য জাবেদা দিতে হয় অনাদায়ী পাওনার সঞ্চিত হিসেব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট কত টাকা, 4,000 টাকা, যেটা আমার প্রশ্নে উল্লেখ ছিল। সো এটা প্রথমে জাবেদা দিলাম কিসের জন্য, অবলোপনকৃত অনাদায়ী পাওনা হিসাবভুক্ত করার জন্য। সেকেন্ডলি জাবেদা দিতে হবে যে অনাদায়ী পাওনাটাকে কি করার জন্য, মানে চার্যযোগ্য অনাদায়ী পাওনা হিসেবে সৃষ্টি করার জন্য, ঠিক আছে। অনাদায়ী পাওনা যেটা আমরা পাচ্ছি না তার জন্য একটা সঞ্চিত সৃষ্টির জন্য সেকেন্ডলি আমাকে জাবেদা দিতে হয়। সেই জাবেদাটা হচ্ছে আমার অনাদায়ী পাওনা হিসাব ডেবিট আর হচ্ছে অনাদায়ী পাওনার সঞ্চিত হিসাব ক্রেডিট। এখন আসো কথা হচ্ছে এখানে 7,000 টাকা কীভাবে বের হলো, একটু খেয়াল করো। আমরা যখন এই দ্বিতীয় পদ্ধতিতে সমাধান করতে চেয়েছিলাম বা এই পদ্ধতিতে যখন দেখেছিলাম তখন একটা উদাহরণ দেখেছিলাম, ঠিক আছে। সো সেই উদাহরণের ক্ষেত্রে আমরা এই
৭০০০ টাকা কীভাবে বের করে সেটা দেখিয়েছিলাম। তো তারপর আমরা এখানে আবার দেখাচ্ছি চলো কীভাবে বের করি। সো প্রথমত দেখো আমাদের এই চার্যক অনাদায় পাওনাটা বের করার ক্ষেত্রে হচ্ছে প্রথমে আমার কি করতে হয়, অনাদায় যে পাওনাটা আছে সেটা লিখতে হয়, কত টাকা, 4000 টাকা। তারপর সেটা যোগ করতে হয় নতুন অনাদায় পাওনার সঞ্চিতি। সো নতুন অনাদায় পাওনার সঞ্চিতি আমরা কত বের করেছি, আমরা হচ্ছে 8000 টাকা বের করেছি। তো টোটাল কত হলো 8000 টাকা বের করলে 12000 টাকা। সেখান থেকে বাদ দিতে হয় পুরাতন অনাদায় পাওনা সঞ্চিতি। তাহলে অনাদায় পাওনার সঞ্চিতির সূত্রটা ছিল আমার হচ্ছে অবলম্বিত টাকা থেকে কি করতে হবে, সাথে যোগ করতে হবে নতুন অনাদায় পাওনার সঞ্চিতি মাইনাস করতে হবে পুরাতন অনাদায় পাওনার সঞ্চিতি। সো আমরা দেখলাম যে আগে আমার কি অনাদায় অবলম্বনকৃত ছিল কত 4000, সাথে যোগ করতে হবে 8000। এটা কিসের টাকা, নতুন যে সঞ্চিতিটা বের করলাম 80000 উপর 10% কেটে সেইটা। তারপরে হচ্ছে এখানে যোগ করার পর 12000, সেখান থেকে মাইনাস করতে হবে কত টাকা, 5000 টাকা। এটা হচ্ছে পুরাতন সঞ্চিতি, অ্যান্সার হচ্ছে 7000 টাকা। এই 7000 টাকায় হচ্ছে আমার চার্জযোগ্য অথবা শুধুমাত্র অনাদায় পাওনার খরচের পরিমাণ, যেটা আমরা জাবেদার ক্ষেত্রে এখানে কত টাকা বসিয়েছি, 7000 টাকা বসিয়েছি, সমপরিমাণ হচ্ছে ডেবিট দিকে ক্রেডিট দিকে। সো সেকেন্ড জাবেদা ক্লিয়ার। থার্ড জাবেদা দিতে হয় কিসের জন্য, আয় সারাংশের জন্য বা আয় বিবৃতি স্থাপনের জন্য বা স্থানান্তরিতের জন্য। সো যখন আমরা অনাদায় পাওনা খরচকে আয় বিবৃতি স্থানান্তর করব তখন যে জাবেদা দিতে হয় সেটা হচ্ছে আয় সারাংশ হিসাব ডেবিট এবং অনাদায় পাওনা হিসাব বা অনাদায় পাওনা খরচ হিসাব ক্রেডিট। কত টাকা, এই যে 7000 টাকা বের করেছি, এই 7000 টাকাটাকে এখানে সমপরিমাণে ডেবিটও বসাইতে হবে, আমার ক্রেডিটেও বসাইতে হবে। সো আশা করছি জাবেদা তোমাদের ক্লিয়ার। সো আমি বারবার বলছি এখানে এই পদ্ধতিতে জাবেদা 3টি দিতে হয়। প্রথমটা হচ্ছে অবলম্বনকৃত অনাদায় পাওনা হিসাবভুক্ত করার জন্য, তারপরটা হচ্ছে এটাকে সঞ্চিতি হিসেবে সৃষ্টি করার জন্য, তারপর থার্ডটা হচ্ছে আয় বিবরণীতে স্থানান্তর করে এই হিসাবটাকে বন্ধ করার জন্য। তো প্রথম জাবেদা আমরা দিচ্ছি অনাদায় পাওনা অবলম্বনের জন্য, সেটা হচ্ছে অনাদায় পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। সেকেন্ড জাবেদা দিচ্ছি অনাদায় পাওনা হিসাব ডেবিট, অনাদায় পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট। থার্ড হচ্ছে আয় সারাংশ হিসাব ডেবিট, অনাদায় পাওনা খরচ হিসাব কি ক্রেডিট। আর এখানে যে অনাদায় পাওনা বা চার্জযোগ্য যে হিসাবটা আছে সেটা বের করার সূত্র আমরা কি দেখলাম, যে প্রথমে যে অবলম্বনকৃত টাকাটা দেওয়া থাকবে প্রশ্নে, সেটার সাথে নতুন অনাদায় পাওনার সঞ্চিতি যোগ করতে হবে মাইনাস পুরাতন সঞ্চিতিটা বাদ দিতে হবে, দিয়ে যেটা বের হবে সেটা হচ্ছে আমরা এখানকার অ্যামাউন্ট হিসাবে কাউন্ট করব। ওকে, এবার আমাকে কি বের করতে বলেছে দেখো, এবার আমাকে গ নাম্বারে বের করতে বলেছে একটা অনাদায় পাওনা হিসাব, একটা হচ্ছে অনাদায় পাওনার সঞ্চিতি হিসাব। তার মানে কি করতে হবে, আমাকে দুটো খতিয়ান করতে হবে, একটা হচ্ছে অনাদায় পাওনা হিসাবের খতিয়ান, একটা হচ্ছে অনাদায় পাওনার সঞ্চিতি হিসাবের খতিয়ান। তো চলো আমরা খতিয়ানটা করে বসি। প্রথমে আমরা খতিয়ান করব কিসের, আমরা অনাদায় পাওনা। সো আমরা জানি প্রশ্নের যে আমাকে অনাদায় পাওনার সঞ্চিতির যে আমার মানে যার খতিয়ান বের করতে বলছে সেটার নামটা কোথায় থাকবে, শিরোনামে থাকবে। তো প্রথমে আমাকে বের করতে বলছে অনাদায় পাওনা খরচ হিসেবের খতিয়ান। সো আমরা শিরোনামে দিয়েছি অনাদায় পাওনা খরচ হিসাব বা অনাদায় পাওনা হিসাব। এরপর আমাকে যেহেতু উল্লেখ করে বলেন এটি ছকে করতে হবে অথবা আধুনিক জের ছকে করতে হবে। সো আধুনিক জের ছকটা যেহেতু আমাদের কাছে একটু ইজি লাগে, সো সেই জন্য আমরা আধুনিক জের ছকটাতেই এটা সমাধান করছি। সো আধুনিক জের ছকের ক্ষেত্রে ছকের কলামটা কাঠামোটা এরকম, তারিখ বিবরণ জাবেদা বিশিষ্ট ডেবিট ক্রেডিট এবং জেরের বিপক্ষে একটা কি থাকবে, ডেবিট থাকবে, ক্রেডিট জের থাকবে। আশা করি এটা তোমরা জানো বা আমরা একটু আগে সেটি দেখিয়েছি। এবার এখানে কিসের হিসাব করছি আমরা, অনাদায় পাওনা হিসাব। আর আমরা জানি যার হিসাব করছি সেই নামটা কখনোই আমরা কোথায় বসাতে পারবো না, বিবরণে বসাইতে পারবো না, তাই না? কখনোই আমরা কোথায় বসাতে পারবো না, বিবরণে বসাতে পারবো না। এখন কথা হচ্ছে তাহলে বসাবোটা কি, এই যে বিবরণে যা বসাবো অনাদায় পাওনা যেখানে জাবেদা থাকবে তার বিপক্ষে যে লেনদেনটি থাকবে বা যে বিপক্ষে যে কথাটি থাকবে সেই কথাটি আমরা কোথায় বসাবো, বিবরণে বসাবো। ওকে, এখন দেখো এখানে জাবেদার ক্ষেত্রে এই কথাটি কোথায় কোথায় ছিল, এখানে অনাদায় পাওনা এক জায়গায় ছিল, এখানে আবার একটা অনাদায় পাওনা ছিল। সো এখানকার অনাদায় পাওনার ক্ষেত্রে এটা তো লিখতে পারবো না, বিবরণে কি লিখতে হবে, অনাদায় পাওনার সঞ্চিতি হিসাব। সো এই টাকাটা কোন দিকে আছে আলটিমেটলি লিখবো, কিন্তু অনাদায় পাওনার সঞ্চিতি হিসাব টাকাটা কোন দিকে বসাবো, যেদিকে অনাদায় পাওনা হিসাবটা আছে। সো ডেবিট দিকে আছে কত হাজার টাকা, 7000 টাকা। এটা আমরা ডেবিট দিকে বসিয়ে দিয়েছি কত টাকা, 7000 টাকা। ওকে, এরপরে সেকেন্ডলি দেখি আর কোথায় অনাদায় পাওনা আছে। সেকেন্ডলি দেখলাম যে লাস্টে জাবেদা হচ্ছে অনাদায় পাওনা এখানে আছে, কোন দিকে আছে, ক্রেডিট দিকে আছে। কিন্তু আমরা কি বিবরণে অনাদায় পাওনা লিখতে পারবো, কখনোই না। আমরা লিখতে হবে আয় সারাংশ, টাকাটা কোন দিকে বসাবো, যেহেতু অনাদায় পাওনা হিসাব ক্রেডিট দিকে আছে, সো টাকাটা আমাকে কোন দিকে বসাইতে হবে, ক্রেডিট দিকে বসাইতে হবে। যার কারণে আমরা টাকাটা কোন দিকে বসিয়েছি, এখানে ক্রেডিট দিকে বসিয়েছি। সো প্রথমে টাকাটা হচ্ছে ডেবিট দিকে বসানোর পর এটা ক্রেডিট দিকে বসিয়েছি। এবার আমরা জানি যে ডেবিট এবং ডেবিট যদি এক হয় তাহলে যোগ করা যেত, বা ডেবিট এবং ক্রেডিট যদি এক না হয় তাহলে বিয়োগ করা যেত। তাহলে এখানে 7000 টাকা কি আছে, ডেবিট, এখানে 7000 ক্রেডিট, তার মানে এখানে নেট ব্যালেন্স কত আমার, 0। ওকে, এটা হচ্ছে আমার অনাদায় পাওনা হিসাবের কি একটা খতিয়ান। এরপর আমাকে যেটা বের করতে বলেছে সেটা হচ্ছে আমার অনাদায় পাওনা সঞ্চিতি হিসাবের খতিয়ান। ওকে, সো অনাদায় পাওনা সঞ্চিতি হিসাব বের করার ক্ষেত্রে সেম আমরা কি ইউজ করছি, আধুনিক চলমান জের ছক ইউজ করছি। এখানে কি করতে হবে দেখো, একটা প্রশ্নে অনাদায় পাওনার সঞ্চিতি আমার প্রশ্নে একটা দেয়া ছিল প্রথমে 1/18 দেয়া ছিল কত টাকা,
5,000 টাকা, যেটাকে আমরা বলেছিলাম পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। সো এইটা প্রথমে ব্যালেন্স বেরিয়ে দিয়ে জানুয়ারি 1 যেটা দেওয়া ছিল 18, সেটা ব্যালেন্স বেরিয়ে দিয়ে লিখতে হবে। আর আমরা জানি যে সমস্ত রকমের সঞ্চিতি কি আমার ক্রেডিট, ঠিক আছে। সো এই ক্রেডিট দিকে যেহেতু টাকাটা আমরা জানি যে কি তোমার অনাদায়ী পাওনার সঞ্চিতি হিসাব নর্মালি দায় হিসাব ক্রেডিট দিকে যায়। সো আমরা এটা কোন দিকে বসাইলাম, ক্রেডিট দিকে বসিয়ে দিলাম। এর পরবর্তীতে আমাকে যেটা দেখতে হবে যে কোথায় কোথায় অনাদায়ী পাওনার সঞ্চিতি আছে। তো চলো আমরা দেখি কোথায় কোথায় অনাদায়ী পাওনার সঞ্চিতি আছে। সেটা কোথায় দেখতে হবে যেন, আমাদের জাবেদায় দেখতে হবে। সো দেখো জাবেদায় দেখি যদি প্রথমত আমরা দেখছি যে প্রথম জাবেদায় আছে অনাদায়ী পাওনার সঞ্চিতি, তারপরে জাবেদায় আছে অনাদায়ী পাওনার সঞ্চিতি, মানে প্রথম এবং দ্বিতীয়টাতে আছে অনাদায়ী পাওনার সঞ্চিতি, তৃতীয়টাতে কিন্তু অনাদায়ী পাওনার সঞ্চিতি আমার নাই। তার মানে আমরা হিসাব করছি অনাদায়ী পাওনার সঞ্চিতির, তাহলে বিবরণে কি লিখতে হবে, একবার লিখতে হবে প্রাপ্য হিসাব, লিখে টাকাটা ডেবিট দিকে বসাতে হবে কত, 4,000 টাকা। আবার দ্বিতীয়তে এসে কী করতে হবে, অনাদায়ী পাওনা হিসাব লিখতে হবে, কিন্তু টাকাটা বসিয়ে দিতে হবে কোন দিকে, 7,000 ক্রেডিট দিকে। তো চলো আমরা এই অনুপাতে যদি ওখানে বসাই, এই অনুপাতে এখানে যদি বসাই, তাহলে আমরা ব্যালেন্স বিডি করলাম কত টাকা, 5,000 টাকা। তারপরে প্রাপ্য হিসাব লিখে ডেবিট দিকে কত টাকা, 4,000 টাকা। এখন খেয়াল করো এখানে ক্রেডিট আছে আমার কত, 5,000, এখানে ডেবিট কত, 4,000। তার মানে আমরা জানি ডেবিট এবং ক্রেডিট যদি আলাদা হয়ে যায় খতিয়ানের ক্ষেত্রে, তখন কী করা লাগে, মাইনাস করতে হয়। সো মাইনাস করলাম 5,000 থেকে 1,000 টাকা, 4,000 টাকা চলে গেলে 1,000 টাকা থেকে যেদিকে টাকার পরিমাণ বেশি সেদিকে আমরা কী বসাবো, বাকি টাকাটা অবশিষ্ট টাকাটা বসিয়ে দেবো। এরপরে অনাদায়ী পাওনা হিসাবে আমরা কী করেছিলাম, যে ওখানে ছিল কি প্রথম দিকে ডেবিট দিকে অনাদায়ী পাওনা হিসাব আর ক্রেডিট দিকে যে অনাদায়ী পাওনা সঞ্চিত হিসাব। সো যেহেতু অনাদায়ী পাওনা সঞ্চিত হিসাব ক্রেডিট দিকে ছিল, টাকাটা কোন দিকে বসবে, ক্রেডিট দিকে বসবে। কত টাকা বের করেছিলাম অনাদায়ী পাওনার ক্ষেত্রে, 7,000 টাকা। সো এটা কোন দিকে বসালাম, ক্রেডিট দিকে। এবার দেখো ক্রেডিট ক্রেডিট মিলে গেছে। সো মিলে গেলে কী করতে হয়, আমার যোগ করতে হয়। সো 7,000 1,000 যোগ করলে হয় 8,000 টাকা। তার মানে অনাদায়ী পাওনা হিসেবে জের হচ্ছে 0, আর অনাদায়ী পাওনার সঞ্চিত হিসেবে জের হচ্ছে কত টাকা, 8,000 টাকা। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, এই অধ্যায় খুব বেশি কঠিন না, ঠিক আছে। যদি তোমরা লেকচারটি মনোযোগ দিয়ে বুঝে থাকো, তোমরা লেকচারটি যদি মনোযোগ দিয়ে নোট করে থাকো, তো ইনশাল্লাহ এই অধ্যায় তোমরা ভালো কিছু করবে। সো আজকের লেকচারটি আমাদের এ পর্যন্তই ছিল। ইনশাল্লাহ পরবর্তীতে কোনো লেকচারে তোমাদের সামনে হাজির হব। সে অবধি ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমাদের সাথে থাকবে। খোদা হাফেজ।